Hello and welcome everyone. Hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই স্পেশাল এপিসোডে। আপনারা যেখান থেকে যেভাবেই শুনছেন সবাইকে আমি কোচ কামরুল হাসান আপনাদের হোস্ট সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমাদের আজকের এই স্পেশাল এপিসোডে আমরা এমন একজনকে এনেছি, ইনভাইট করেছি, এবং আপনারা জানেন যে দ্য সিক্রেট অফ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমরা এতদিন কথা বলছিলাম ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এতদিন কথা বলছিলাম ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি, এবং আমার যেটা মনে হয়েছে আসলে কোভিড-19 এসে আমাদেরকে আরো অনেকটা সহজ করে দিয়েছে। কিভাবে এই মার্কেটটা কেমন, এই মার্কেটের সাইজ কত বড়, প্রসপেক্ট কেমন, এবং আমরা এই মার্কেটে কিভাবে প্লে করতে পারি। কোন মার্কেট? ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এবং ফ্রিল্যান্সিং। কারণ আগামী দিনের চাকরি কেমন হবে, আগামী দিনের মার্কেট কেমন হবে, আগামী দিনের ইকোনমি কেমন হবে, আগামী দিনের স্কিল সেট কেমন হতে পারে, আমরা কিন্তু মোটামুটি একটা বেশ ভালো স্বচ্ছ ধারণা পেয়েছি। অনেকেই বলছেন যে কোভিড-19 আমাদেরকে 20 বছর আগিয়ে দিয়েছে। এটা ডিফারেন্ট থিং, রাইট? আগিয়ে দিল কিভাবে? যেখানে অর্থনীতি আমরা সবাই কনসার্ন যে আমাদের ইন্ডাস্ট্রি কি হবে, আমাদের ক্যারিয়ার কি হবে, জব মার্কেট কি হবে, বাট আমি বলছি আমাদেরকে আগিয়ে দিয়েছে 20 years at least in terms of using the technology to become the tech savvy, adapting the technology, adapting various tools, techniques, process for digitalization. এতদিন আমরা সবাই শুনতাম, কিন্তু see today Zoom has become the household product, যেটাকে বলে FMCG। আমাদের ঘরে যেমন আটা ময়দা সুজি থাকতো, eventually Zoom has become a household product. Would you agree with me or not? I don't know, but যারা আমরা এখানে অপারেট করছি, স্টুডেন্টস, প্রফেশনাল, অ্যাট লিস্ট আমরা সবাই কিন্তু এই 1-1.5 মাসে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এবং গ্লোবাল যে ফেনোমেনন মুভিং টুয়ার্ডস দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম, incredibly it's growing. So let me welcome today our guest, Mr. Sohag Mia. He is the pioneer and who is actually showing us the path into the freelancing world. So let me welcome Mr. Sohag Mia, founder, Sohag 360, the tech doctor. Sohag bhai, welcome to this program. থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আজকে আপনার এই লাইভ সেশনে এসে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে সবার সাথে অনেক কথা হবে, আড্ডা হবে, এবং আমার মনে হয় একটা খুব যথাযথ টপিক নিয়ে আজকে আমরা কথা বলছি, সেটা হচ্ছে সিক্রেটস অফ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এন্ড ফ্রিল্যান্সিং। আমার মনে হয় খুবই হট টপিক এটা। কোভিড-19 আসার পরে আসলে এটা আরো একটু বেশি মানে নড়ে উঠেছে এই টপিকটা। তো আজকে আমরা খুবই সময় উপযোগী একটা টপিক নিয়ে কথা বলবো। আশা করি সবাই খুব এনজয় করবে। আবারও থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই ধন্যবাদ সোহাগ ভাই। আপনি যদি শেয়ার করে দেন আমাদের পেজে এখন লাইভ সিকেইচ নেটওয়ার্কে, তাহলে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হতে পারে। আমি একটু আমাদের আজকের আলোচনার একটা গাইডলাইন বলছি, আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো আমাদের দর্শকদের জ্ঞাতার্থে। আমরা আজকে কথা বলবো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি এবং এই মার্কেট সাইজ নিয়ে কথা বলবো। ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি কি, এর মার্কেট সাইজ কি, তারপরে কথা বলবো ডিজিটাল এন্টারপ্রেনারশিপ কি এবং আমাদের যে প্রসপেক্ট এন্ড অপরচুনিটি into the digital market, how we could become a digital entrepreneur and what it looks like, এটা নিয়ে কথা বলবো। সেকেন্ড, আমরা কথা বলবো থার্ড, প্রসপেক্ট এন্ড অপরচুনিটি নিয়ে। এই মার্কেট সাইজটা কি, এই মার্কেটে কি কি ধরনের অপরচুনিটি আছে, কি কি প্রসপেক্ট আছে, সেটা নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো দ্য পোটেনশিয়াল মার্কেট ফর আওয়ার ইউথস। আজকে আমাদের দেশের 70% ইজ ইউথ। আমরা যদি বলি 17-18 কোটি পপুলেশন, ইমাজিন 70% ইজ ইউথ। আমাদের আজকে যে আনএমপ্লয়মেন্ট রেট, আমরা যে আসলে চাকরির বাজারে আসলে হন্যে হয়ে চাকরির পিছনে ঘুরছি, চাকরি একটা সোনার হরিণ এবং চাকরি আমরা পাচ্ছি না, সেই বাজারে এই ইউথরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে ফর দিস $1 billion মার্কেট। এন্ড ফর দ্যাট দ্য লাস্ট থিং ইজ হোয়াট স্কিল সেট বেসিক্যালি নিডেড। অর্থাৎ এই মার্কেটে আমাদের জায়গা করে নিতে হলে কোন কোন ধরনের দক্ষতা আমাদেরকে অ্যাকোয়ার করতে হবে, ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা বলছি স্কিল সেট ডেভেলপমেন্ট। দ্যাট ইজ হোয়াট দ্য স্ট্রাকচার। এন্ড গাইস, এন্ড প্লিজ ওয়েলকামিং ইউ, ইউর কোয়েশ্চেনস, কমেন্টস। আমরা আপনাদের প্রতিটা কোয়েশ্চেন নিব, হাউ টু বিকাম এ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ ইনটু দিস টেকনোলজি। সো লেটস বিগিন। সোহাগ ভাই, the freelancing industry and market, so and it's so what is going on around with this industry? Okay,
সো আপনি কিভাবে শুরু ইন্ডাস্ট্রি করলেন নিয়ে, স্পেসিফিক্যালি অলসো, রাইট, আপনার ওকে, জার্নিটা কিভাবে তো শুরু হলো, এই ইন্ডাস্ট্রি ইভলভটা কিভাবে হচ্ছে, লেটস টক অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। সো আমার জার্নিটা আসলে শুরু হয়েছিল, যদিও এই ইন্ডাস্ট্রিটা আমাদের দেশের জন্য মোটামুটি নতুন। আমরা যদি কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করি তাহলে অন্যান্য দেশে আসলে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল এন্টারপ্রেনারশিপের কথা যদি বলি তাহলে বেশ পুরনো, অনেক আগে থেকে শুরু হয়েছে। বাট আমাদের দেশে এটা কম্পারেটিভলি নিউ। আমিও শুরু করেছি, খুব বেশি দিন হয়নি। আমি কাজ শুরু করেছি অ্যারাউন্ড 2009-10 সালের দিকে। তো তখন আমি সবে কলেজ পাশ করেছি, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করে যখন ইউনিভার্সিটিতে আসবো ঠিক সেই সময় আসলে আমি এই বিষয়টার সাথে পরিচিত হই, এই ইন্ডাস্ট্রির সাথে পরিচিত হই। কারণ তখন ঢাকায় আসার পরে ফার্স্ট আমার হাতে ল্যাপটপ এবং ইন্টারনেট আসে। তখন আসলে আমি পরিচিত হই এই ইন্ডাস্ট্রির সাথে এবং আমি খুব ফ্যাসিনেটেড ছিলাম একদম ছোটবেলা থেকে টেকনোলজিতে। তো বরাবরই আমার ফ্যাসিনেশন আমাকে খুব আকৃষ্ট করতো এবং আমি চেষ্টা করতাম যে এই ইন্ডাস্ট্রিতে কিছু একটা করার। কিন্তু আমাদের ওই সময়টা ইন্ডাস্ট্রির এমন একটা অবস্থা ছিল যে খুব হাতে গোনা অল্প কিছু মানুষ আছে যারা সাকসেসফুল ছিল এবং খুব বেশি তাদেরকে মূল্যায়ন করা হতো না যতটা আমি দেখেছি, যে কারণে তারা খুব একটা ফ্রন্ট লাইনে আসতো না, সামনে আসতো না। আমরা জানতাম না তাদের কথা যে কোথায় কে আছে যে কিনা ফ্রিল্যান্সিং করছে কিংবা খুব ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে। এর ফলে যেটা হলো, যারা ছোট থেকে উঠতে গিয়েছিল, যারা স্টার্ট করতে চাচ্ছিল, তারা আসলে অতটা ভালো পাচ্ছিল না, কারণ কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো একটা গাইডলাইন ঠিক মতো পাচ্ছিল না। যদিও বাইরের দেশের প্রচুর পরিমাণে ছিল সেই সময়, আমরা ইউটিউবের ভিডিওর কথা যদি বলি, বিভিন্ন কোর্সেস এর কথা যদি বলি, বাট সেগুলো আমাদের দেশে অতটা অ্যাক্সেসিবল ছিল না। প্রথম কারণ হচ্ছে আমাদের ইন্টারনেট খুবই স্লো ছিল, খুবই এক্সপেন্সিভ ছিল ইন্টারনেট, যে কারণে আমরা সেই বাইরের ম্যাটেরিয়াল গুলো দেখতে পারতাম না। এবং সেকেন্ড বিগেস্ট যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে ইংরেজিতে দুর্বলতা। তো বাইরের দেশের কন্টেন্ট গুলো আমাদের দেশের মানুষ একদমই ফলো করতে পারতো না, সে কারণে খুবই দরকার ছিল সেই সময় যে দেশীয় কেউ একজন এসে হাত ধরে আমাদের যে নতুন প্রজন্ম বা যারা কাজ শুরু করতে চাচ্ছে তাদেরকে একটু সামনে নিয়ে যাক। যেটা আমি যখন শুরু করেছি তখন পাইনি অতটা, বাট আমার সময় থেকে আস্তে আস্তে দৃশ্যটা চেঞ্জ হতে শুরু হয়। এবং আমি নিজেও আই মিন যতটুকুই শিখতাম সেটুকু শেখানোর চেষ্টা করতাম এবং আমি শুরুর দিকে খুব লিখালিখি করতাম, ব্লগ লিখতাম বাংলায়। তো আমি ইংরেজিতে মোটামুটি ভালো ছিলাম। তো বাইরে থেকে যখন আমি কোনো কিছু শিখতাম, বাইরের দেশের কোনো একটা কনটেন্ট দেখে বা হয়তোবা কোনো একটা আর্টিকেল পড়ে বা ভিডিও দেখে শিখার পরে আমি চেষ্টা করতাম সেটা বাংলায় লিখার। তো বিভিন্ন আচ্ছা। ব্লগে আমি লিখতাম। লিখার ফলে আমি খেয়াল করলাম যে প্রচুর মানুষ এটাতে ইন্টারেস্টেড, অনেক মানুষ দেখছে, শিখছে এবং তারা আরো ইন্টারেস্টেড হচ্ছে যে ভাই আরো লিখেন, আরো লিখেন, এই জিনিসটা বলেন, ওই জিনিসটা বলেন। মানুষের মধ্যে প্রচুর কিউরিওসিটি আমি খেয়াল করলাম। তো একটা সময় দেখলাম যে আসলে টেকনোলজিক্যাল বিষয়গুলো না লিখে অত ভালো বোঝানো যায় না। খুব ট্রিকি হয়তো জিনিসগুলো। দেখা গেছে একটা সফটওয়্যারের কাজ আমি বোঝাবো কাউকে। সফটওয়্যারে কোথায় ক্লিক করতে হয়, কি আছে, ইন্টারফেসটা কিরকম। এগুলো আসলে লিখে বোঝানো যায় না। তখন আমি আস্তে, আস্তে করে ভিডিও বানানোর শুরু করলাম আরকি। মানুষকে বোঝানোর জন্য সফটওয়্যারে টিউটোরিয়াল বানানো শুরু করলাম স্ক্রিন রেকর্ড করে। তখন থেকে আসলে ভিডিও বানানো শুরু এবং সেই ভিডিওগুলো ইউটিউবে দিতাম। ইউটিউবে দেওয়ার পরে আমি দেখলাম যে মানুষ আস্তে, আস্তে ইউটিউবের দিকে প্রচুর ঝুঁকছে এবং ভিডিও মানুষকে প্রচুর আকৃষ্ট করছে। কারণ ভিডিও খুবই লাইক এটা একটা ইন্টারেক্টিভ জিনিস ভিডিওটা। মানুষ কমেন্ট করছে, আমি পরের ভিডিওতে আবার সেটা রিপ্লাই দিচ্ছি, কিউএনএ করছি। খুবই মানে লার্নিং এর জন্য খুব ভালো একটা মেথড আমি পেলাম ভিডিওর মাধ্যমে। তো তখন আমি আ যতটুকুই শিখতাম, যেটুকুই আমি শিখতাম সেটুকুই শেয়ার করার চেষ্টা করতাম। সো শেয়ার করতে, করতে আসলে বেড়ে গেল। কারণ আমি শেয়ার করতে গিয়ে খেয়াল করলাম যে তখন নিজে শিখার জন্য তো শিখতামই, পাশাপাশি মানুষকে শেখানোর জন্যও আমি খুঁজতাম যে কখন কি শিখা যায়, কিভাবে কি শিখা যায়, যেন আমি মানুষকে শিখাতে পারি। কারণ ওই শিখানোটা আমার ভালো লেগে যায় আরকি। তো তখন থেকে কাজও করতাম, পাশাপাশি মানুষকে শিখাতামও। তো আমি যদি 2010-11 সাল বা 2009-10 সালের কথা বলি, তখন আসলে ইন্ডাস্ট্রি মানে মাত্র একটা জাম্প স্টার্ট করবে ওইরকম একটা সিচুয়েশন এ ছিল। এবং তখন থেকেই বুমিংটা শুরু হয় ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর। এরপর থেকে তো আমরা এটা শুধুমাত্র ঊর্ধ্বগতিই দেখেছি, এখন পর্যন্ত কখনো নিম্নগতি দেখিনি এবং এটা আমার মনে হয় না যে অদূর ভবিষ্যতে এটা কখনোই নিম্ন গতিতে যাবে, নিম্ন দিকে যাবে। এটা অবশ্যই উপরের দিকে যাবে। এবং গত বছরের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গত বছরের মাঝামাঝি সময়ের খুব সম্ভবত স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে অলমোস্ট 6,50,000-এর মতো রেজিস্টার্ড ফ্রিল্যান্সার আছে, যার মধ্যে 5 লাখই হচ্ছে অ্যাক্টিভ। তো এই অ্যামাউন্টটা যদিও মাঝে মধ্যে মনে হয় যে অনেক, বাট আমরা যদি আমাদের জনসংখ্যাটা কম্পেয়ার করি, আমাদের পপুলেশন যদি কম্পেয়ার করি, তাহলে ইটস এক্স্যাক্টলি। নট দ্যাট বিগ। ইটস নট দ্যাট এক্স্যাক্টলি। বিগ। আর তার উপরে যদি আমরা আনএমপ্লয়মেন্ট এর কথা বলি, আপনি যেটা বারবার মেনশন করছিলেন যে আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি। একটা মেজর পোরশন অফ আওয়ার পপুলেশন ইজ ইয়ুথ। তো আমাদের এই ইয়াং জেনারেশনটাকে কাজে লাগানোর জন্য আমার মনে হয় এটা একটা বড় অপরচুনিটি এবং দেশের বিভিন্ন দেশ থেকে আমি বেশ কিছু জায়গায় দেখেছি যারা
এক্সপার্টরা বলছে যে বাংলাদেশের এই যে একটা স্বর্ণ সময়, একটা হুম, খুব গোল্ডেন একটা টাইম বাংলাদেশ হুম, কিন্তু এখন ব্যয় করছে। এই যে হুম, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ব্যাপারটা, মানে আমাদের ইয়াং জেনারেশনটা এখন সবচেয়ে অ্যাক্টিভ যেই এইজের মানুষ, সবচেয়ে অ্যাক্টিভ এইজের মানুষ কিন্তু আমাদের দেশে এখন আছে, যেটা পৃথিবীর অনেক দেশেই নেই। এবং একটা হুম, দেশ কিন্তু এটা এইরকম একটা অ্যাডভান্টেজ খুব রেয়ারলি পায়, এবং এটা খুবই রাইট। লাকি একটা জিনিস। সো আমাদের মনে হয় এটাই সময় যে যতদিন পর্যন্ত আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা ধরে হুম, রাখতে পারছি, যতদিন পর্যন্ত আছে ততদিনে আমরা যেন একটা লাইক মার্কেটে একটা বুম নিয়ে আসতে পারি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হুম, কাজ করছে, পাশাপাশি এটা যেহেতু একটা লাইক আপরাইজিং একটা ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি, সো এইখানে আমার মনে হয় সবার একটু ফোকাস দেওয়া উচিত। আর যেহেতু এটা খুবই লাইক খুবই ইজি একটা কাজ আমার মনে হয়, আমার মতে, যদিও লাইক লিটারালি যদি আমরা কাজের কথা বলি তাহলে কোনো কাজই হুম, ইজি না। ফ্রিল্যান্সিং এর যে হুম, কাজগুলো, টাস্ক গুলো আছে সেগুলো হুম, মোটেও ইজি না, বাট তুলনামূলক একটা চাকরি খোঁজার চাইতে ৫ বছর প্রিপারেশন নিয়ে জব ইন্টারভিউ দিয়ে তারপরে হুম, চাকরি পাবো কি পাবো না, ইনসিকিউরিটিতে ভোগা, নানান রকমের রিস্ক এবং হ্যাসেল হুম। নরমাল চাকরিতে থাকে, সেই হ্যাসেলটা আসলে ফ্রিল্যান্সিং এ বা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ বা এই সেক্টরটাতে একটু কম নিতে হয় আমার মনে হয়। তো ওভারঅল আমি বলবো এটা খুবই স্মার্ট একটা চয়েস হতে পারে আরকি ইউথদের জন্য। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা বুম করবে, এবং আশা করি আপনিও আমার সাথে এগ্রি করবেন। ডেফিনেটলি সোহাগ ভাই, তাহলে এই মার্কেটে আপনি যেটা বললেন যে আমাদের অ্যাবাউট 6 লাখ কাজ করছে, হুম, রাইট? হুম, সো আমাদের এই হুম। মার্কেটের সাইজটা কেমন ইন টার্মস অফ মানি? আমরা যেহেতু টাকাকে খুব খুব সহজে বুঝি, দি ওকে, মার্কেট সাইজটা কেমন এট প্রেজেন্ট? ওকে। মার্কেট সাইজ তো ডেফিনিটলি আমরা এটা যেহেতু একটা গ্লোবাল মার্কেট, সো এটাকে মেজার করা খুব টাফ হয়ে যাবে। কারণ গ্লোবালি প্রত্যেকটা কোম্পানি এখন হচ্ছে এই আউটসোর্সিং করাচ্ছে কাজগুলো। সো হুম, সে হুম, কারণে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা দিন, দিন আসলে বাড়ছে। আমরা যদি আমাদের দেশের কথাই বলি তাহলে গত বছরের রিপোর্ট অনুযায়ী হুম, মোর দ্যান $100 মিলিয়ন বাংলাদেশে পার ইয়ার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আনা হচ্ছে। এটা হচ্ছে আমাদের and দেশের বড় রেমিটেন্স এর একটা হুম, বড় হুম, পার্ট। গার্মেন্টস, হুম, এরপরে হচ্ছে আমাদের বিদেশে যারা কাজ করে তারা, এরপরেই কিন্তু আমাদের ফ্রিল্যান্সাররা হুম, আছে বৈদেশিক মুদ্রা হুম। অর্জনের মতো। সো আমার মনে হয় তার মানে যে 100, অলমোস্ট ১,০০০ কোটি টাকা। ১০০ হ্যাঁ, মিলিয়ন হ্যাঁ, মিনস হ্যাঁ, 100 মিলিয়ন, অলমোস্ট হ্যাঁ, ১৫০ কোটি অলমোস্ট, টাকার মার্কেট। তাহলে অন অ্যান রাইট। এভারেজ আমাদের এখানে যারা আছে, আচ্ছা যারা মানে ভালো ফ্রিল্যান্সার, আপনার হুম, দৃষ্টিকোণ থেকে তাদের এভারেজ আর্নিংটা কেমন? যারা ওকে। যদি আমরা মোটামুটি আমরা যদি ৩ টা টায়ারে ভাগ করি, লাইক একদম জি, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার এন্ড থার্ড টায়ার, তাহলে ফার্স্ট টায়ারে যে আর যারা আছে তারা যারা অ্যাক্টিভ ফ্রিল্যান্সার তারা হুম, মান্থলি somewhere around $2,000 to $3,000 ইনকাম করছে। বেশিও বাংলাদেশে, আছে রাইট, বাংলাদেশে, হ্যাঁ। এক্সেপশনও আছে ফ্যান্টাস্টিক। যারা একটু বেশিও করছে, যারা একটু সুপার অ্যাক্টিভ হুম, তারা। এবং হুম, বাংলাদেশে অনেকেই ডলারে মিলিয়নিয়ার হুম। পর্যন্ত হয়ে গিয়েছে। এখন এরকম রেকর্ড আছে তার মানে যে মান্থলি ডলারে আপনি বলছেন মিলিয়নিয়ার। যে ২ লাখ থেকে ২.৫ লাখ টাকা মানে পর্যন্ত একটা হ্যাঁ, হ্যাঁ। একটা সেগমেন্ট আছে। ফ্যান্টাস্টিক। রাইট, রাইট। হ্যাঁ। হ্যাঁ। এবং এর উপরেও কিছু এক্সেপশন আছে। হুম, আর এর বাইরে হুম, অন এভারেজ আমরা যদি এভারেজ যারা আর্ন করে তাদেরকে যদি ধরি তাহলে 40,000 টু 50,000 আর্ন করছে যারা খুবই হুম, অ্যাক্টিভ। এছাড়া আমরা অ্যারাউন্ড 20,000-30,000 আছে যারা খুব রেগুলার না, বাট স্টিল হুম, কাজ করে। স্কিলড হুম, এরকম। এবং অনেকগুলো মার্কেট প্লেস, আমরা যদি হুম, মার্কেট প্লেস এর কথা বলি স্পেসিফিক্যালি লাইক Fiverr, Upwork, ওই হুম, মার্কেট প্লেস গুলোতে টপ র‍্যাংকড অনেক ফ্রিল্যান্সার্স আছে যারা বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশী। ফাইবার এর যদি হোম পেজে যান তাহলে হোম পেজে গেলেও তাদেরকে সাজেস্ট দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, লাইক আপনি গ্রাফিক্স হুম, এর ক্যাটাগরিতে গেলেন, হুম, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স কিংবা যেকোনো ক্যাটাগরিতে, ওয়েব হুম, ডিজাইনের ক্যাটাগরিতে গেলে বাংলাদেশী অনেক ফ্রিল্যান্সারদেরকে আছে যাদেরকে ফিচার করা হয়, একদম উপরের দিকে দেখানো হয় হুম, সার্চে বা র‍্যাঙ্কিং এ একদম ফার্স্টে রাখা হয়। হুম, একদম টপ র‍্যাঙ্ক যে ফ্রিল্যান্সার গুলো আছে তাদের হুম, মধ্যে বাংলাদেশ থেকে আছে। সো আমরা অনেক দূর এগিয়েছি, যদিও হুম, এখনই আমরা বলব না আমরা অনেক দিক থেকে সফল, স্টিল হুম, সফলতা আরো অর্জন করা যাবে এবং আমাদের আরো হুম। আরো আরো এগিয়ে যেতে হবে। বাট স্টিল এখন পর্যন্ত যতটুকু হয়েছে আমার মনে হয় মাশাআল্লাহ আমরা খুবই ভালো করছি। আমি যদি একটা কম্প্যারিজন করি সোহাগ ভাই, আমাদের দর্শকদের সুবিধার্থে ধরেন এই ২.৫ থেকে ৩ লাখ টাকা ক্যাটাগরিতে যারা এখন হুম, এসছে, আমরা যদি একটা টাইম ফ্রেম চিন্তা করি, ইটস এ ক্যারিয়ার, রাইট? সো হুম, ক্যারিয়ারের একটা হুম, সেগমেন্টে তারা এসছে। তাহলে এই হুম, এই পর্যন্ত এই সেগমেন্টে আসতে ইন জেনারেলি আমি জানি আসলে পরিমাপ করাটা অ্যাবসলিউটলি ডিফিকাল্ট, ইট মে নট বি হুম। কারেক্ট, বাট রাফলি এই পজিশনে আসতে একজন ফ্রিল্যান্সারের কত বছর পর্যন্ত সময় লেগেছে অন অ্যান এভারেজ আপনার জানা মতে? ওকে, সো আমার পরিচিত এমনও ফ্রিল্যান্সার্স আছে যারা ২ থেকে ৩ বছর ধরে মার্কেট প্লেসে কাজ করেই এই লেভেলে চলে আসছে। অ্যারাউন্ড ৩ বছর। হ্যাঁ। হুম, আর এমন কেউ আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, অন্যান্য জায়গায় হয়তোবা কাজ করছে, হুম, রাইট ট্র্যাক খুঁজে পাচ্ছিল না। তারা হুম, হয়তো আর্লি শুরু করলে আরো আর্লি হয়ে যেত। হয়তো একটু হুম, লেট করে শুরু করেছে। বাট
অন এভারেজ আমরা 3 বছর ধরতে পারি, যে 3 বছর হলে যদি সে ডেডিকেটেডলি কাজ করে এবং সে যদি স্কিলড হয়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি সে স্কিলড হয় কারেক্ট। তাহলে এই পজিশনে আসতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ মার্কেট প্লেস গুলো খুবই ইন্টারেস্টিংলি কাজ করে, যে একটা কাজ যদি কেউ ভালো করতে পারে তাহলে পরের কাজটা খুব ইজিলি সে পেয়ে যায়। এবং এভাবে যদি ভালো কাজটা সে কন্টিনিউ করতে পারে, আই মিন ক্লায়েন্টদের কাছ থেকে যদি সে ভালো ফিডব্যাক কন্টিনিউ ধরে রাখতে পারে, তাহলে তার কাজ পেতে কোনো অসুবিধা হয় না। এবং সে যদি অ্যাক্টিভলি কাজ করতে পারে তাহলে ওই লেভেলে পৌঁছাতে আসলে খুব বেশি সময় লাগে না। Fantastic, guys, and everybody, just you have heard it right. 2.5 থেকে 3 লক্ষ টাকা এই প্রফেশনে, এই ক্যাটাগরিতে আসতে 3 বছরে পসিবল, যদি কেউ সিনসিয়ার, ডেডিকেটেড এবং হ্যাভিং দ্য রাইট স্কিল। উইল টক অ্যাবাউট দ্য রাইট স্কিল সেট। কামিং ব্যাক, যে ফ্যাক্টরটা আসলে সোহাগ ভাই, আমাদের দেশে যারা কর্পোরেটে দেখুন 2 থেকে 3 লাখ টাকা ক্যাটাগরির জবে আছে, রাইট, এই পজিশনে আসতে কত কাঠখড়ি, কত বছর। অন অ্যান এভারেজ আমরা যদি ধরি, অন অ্যান এভারেজ আমার তো মনে হয় অ্যাবাউট 10 to 15 years লাগে মিনিমাম। এবং তাও কিন্তু সবার জন্য না, সবাই কিন্তু এই লেভেলে পৌঁছাতে পারে না। So 10 to 15 years যারা এক্সেপশনাল, যারা ব্রিলিয়ান্ট, তারা কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে পারে। সো আমি যাদের সাথে কথা বলছি এখন, আমরা যারা আমাদেরকে শুনছে, তো তাহলে একটু চিন্তার বিষয় যে আসলে 2 থেকে 3 বছরে আমাদের সামনে যে একটা স্কিল্ড প্রফেশনের হাতছানি আছে, যেখানে আমরা একটা সম্মানজনক প্রফেশনে আসতে পারি, সম্মানজনক পেশায় আসতে পারি, এবং দেশের জন্য একটা বিরাট অঙ্কের একটা, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আমরা আর্ন করতে পারি, সেরকম একটা ইন্ডাস্ট্রি আমরা কথা বলছি। তাহলে আমরা যদি সেটাকে ফ্রিল্যান্সিং বলি, এবং এখন যেটা বলা হচ্ছে যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, so is it the same thing you're talking about or different? What is the difference between the digital entrepreneur and freelancer? ওকে, ফ্রিল্যান্স আমরা যদি শব্দটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে ফ্রিল্যান্স মানে হচ্ছে যারা কারো কোনো কিছুর মধ্যে আবদ্ধ নাই, যারা ফ্রিলি কাজ করে, যখন ইচ্ছা তখন কাজ করে, যখন ইচ্ছা না তখন কাজ করে না। আর এন্টারপ্রেনারশিপটাকে আমরা বলতে পারি একটা ইনোভেশন, যে নতুন একটা পথ, নতুন একটা প্রবলেমের সলিউশন নিয়ে এসে কাজ করা এবং সেটা থেকে একটা রেভিনিউ বের করে নিয়ে আসা, এটাকে আমরা যদি বলি এন্টারপ্রেনারশিপ। এবং যদি সেই এন্টারপ্রেনারশিপটা যদি ডিজিটালি হয়, তাহলে এটাকে আমরা বলছি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। ওয়েল, দুইটার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এ সিমিলারিটিস আছে, আমি বলবো অ্যারাউন্ড 60 to 70% সিমিলার, 30% কিছু ডিফারেন্স আছে। লাইক আমরা এন্টারপ্রেনার বললেই আমরা যদিও বিজনেস বুঝি, যদিও শুধুমাত্র বিজনেস করলেই একজন এন্টারপ্রেনার হয় না, এন্টারপ্রেনারদের আরো ডিফারেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। স্টিল আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং ইজ আ কাইন্ড অফ এন্টারপ্রেনারশিপ, কারণ ফ্রিল্যান্সার যারা, তারা কিন্তু কোনো একটা সমস্যার সমাধান দিয়েই এইখান থেকে রেভিনিউ বের করে নিয়ে আসছে, এবং সেটা তারা ফ্রিলি করছে, তারা নিজেরাই নিজেদের বস, তারা নিজেরা করছে। এবং অনেকেই আছে যারা হচ্ছে একা কাজ করতে পারে না, একা কাজ করে হয়তোবা ক্লায়েন্টদের ডিমান্ড ফুলফিল করতে পারে না, তারা কাজগুলো নিয়ে এসে আর তার আন্ডারে আরো কয়েকজন মানুষকে রেখে তাদেরকে ট্রেন করে শিখিয়ে দেন, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। কারণ মার্কেট প্লেসে শুরুর দিকে কাজ পাওয়াটা একটু কঠিন, শুরুর দিকে যেহেতু কাজের এক্সপিরিয়েন্স দেখানো যায় না, সে কারণে কাজ পাওয়া কঠিন। তাই নতুন যারা আছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য এরকম অনেকে আমি দেখেছি যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এইটাকে। সে বাইরে থেকে ক্লায়েন্টের কাজ নিয়ে আসে, নিয়ে আসার পরে সেই কাজটা সে টিমকে দিয়ে করায়। এরকম ইভেন অনেক বিগ কোম্পানিও বাংলাদেশে এখন তৈরি হয়ে গিয়েছে। সো আমার মনে হয় যে ইটস এ পার্ট অফ ফ্রিল্যান্সিং ইজ এ পার্ট অফ এন্টারপ্রেনারশিপ এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, আর দুইটাকে আমরা মোটামুটি সিমিলার বলতে পারি। রাইট, তার মানে আসলে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ যে স্পেসটা, ইট ইজ অ্যাকচুয়ালি বিগার দ্যান দ্য ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। তাহলে আমরা যদি একটু কথা বলি এবার যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এই ওয়ার্ল্ডটার প্রসপেক্ট এন্ড অপরচুনিটি, কেন বলছি এই কোয়েশ্চেনটা, বিকজ ইউথ এখন তারা চাকরির পিছনে ছুটছে। সো চাকরির জন্য ইউনিভার্সিটিতে 4 বছর 5 বছর পড়াশোনা করছে, এবং তারপরে 10,000 15,000 টাকা চাকরির জন্য হোয়াট, রাইট? সো দে আর ওরা মরিয়া হয়ে আছে। বাট এই যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ যে ওয়ার্ল্ড, ইটস এ বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। সো প্লিজ এনলাইটেন আস যে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি সাইজ, দ্য প্রসপেক্ট এন্ড অপরচুনিটি, সো দ্যাট আমাদের যারা ইউথ আছে তারা অ্যাটলিস্ট চিন্তা করতে পারে যে না, ও মাই গুডনেস, দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি and how we could be part of this industry. ওকে, সো আমি প্রথমে একটা এক্সাম্পল দিতে চাই। আমরা আমাদের দেশে যখনই সাকসেসফুল মানুষের এক্সাম্পল দেই বা যখনই বলি যে এটা করছে, ও এটা করছে, পড়াশোনা না করে এটা করেছে, কলেজ ড্রপ আউট হয়ে এটা করেছে, ওটা করেছে, তখনই কিছু মানুষের এক্সাম্পল আমাদের মাথায় চলে আসে। তাদের মধ্যে খুবই কমন কয়েকজন মানুষ হচ্ছেন বিল গেটস, তারপরে স্টিভ জবস। তো এদের এক্সাম্পল আমরা খুব দেই। সো আমি যদি বিল গেটস এর কথাই বলি,
তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, বিল গেটস কিন্তু সফটওয়্যার দিয়ে স্টার্ট করেছে, মাইক্রোসফট। তো সফটওয়্যার জিনিসটা যে বিক্রি হবে, এটা থেকে টাকা ইনকাম করা যাবে, ইটস এ সফট থিং। হুম, অনলাইনে থাকে, মানে কম্পিউটারে থাকে, এটা দেখা হুম, যায় না, ছোঁয়া যায় না। এটাকে আমরা ডিজিটাল একটা প্রোডাক্ট বলতে পারি। তো এই যে ডিজিটাল জিনিসটা, এই জিনিসটা যে এভাবে বুম করবে এবং বিল গেটস দীর্ঘ সময় ধরে পৃথিবীর সেরা একজন রিচ পারসন হিসেবে নিজের নাম লিখিয়েছেন, সবচেয়ে দীর্ঘতম সময় উনি রিচ ছিলেন। এই যে জিনিসটা, এটা কিন্তু একটা সময় মানুষ কল্পনা করেনি। এখনো আমাদের দেশে হয়তোবা কেউ যদি বলে যে আমি একটা অ্যাপ ডেভেলপ করব, সেই অ্যাপটা ডেভেলপ করে আমি কোটি কোটি টাকা ইনকাম করব, শোন হয়তোবা ভাই, অনেকেই আপনার আছে সাথে তাকে একটু পাগল ইন্টারাপ্ট বলবে। করছি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। তার সাথে আছে এখন জ্যাকমা আছে, জেফ বেজোস জ্যাক আছে, মা। রাইট? সো এরা রাইট, রাইট, কিন্তু সবাই ইটস এ পার্ট অফ ডিজিটাল এন্টারপ্রেনিউর, রাইট, রাইট? রাইট, জাস্ট টু রাইট। অ্যাড ইউ। হ্যাঁ, এরকম আরো অনেক আছে। হুম, তো ফর এক্সাম্পল আমি একটা অ্যাপের কথা বলতেছিলাম, যে একটা জাস্ট সিম্পল একটা অ্যাপ তৈরি করে কোটি টাকা ইনকাম করা, এই সেন্সটা বা এই চিন্তাটা হয়তো এখন থেকে 10 বছর আগে কেউ বললেও আহ বলতো যে না, এটা পসিবল না। কিন্তু আমরা যদি উবারের এক্সাম্পলটা দেই, তাহলে উবার খেয়াল করেন, উবার কিন্তু একটা অ্যাপ, তার অন্য কোনো হুম, রিসোর্স নেই। ট্রু। অথচ উবার হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে বেশি রেজিস্টার্ড ট্যাক্সি উবারে আছে। হুম, হুম, বাট তারা একটা ট্যাক্সিও কিন্তু তাদের নিজেদের নামে নেই, একটা ট্যাক্সিও তারা ওন করে না, তারা হুম, ওন করে সিম্পল কয়েকটা কোড, হুম, কিছু লাইনের কোড আছে তাদের কাছে, যে কোডটা তারা কম্পাইল করে একটা জায়গায় রেখেছে এবং মানুষ সেটা ইউজ করছে, এবং সেই সেবাটা দেওয়ার ফলে কিন্তু উবার কোটি কোটি টাকা ইনকাম করছে। তো এটাকে আমরা বলছি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। জাস্ট একটা হুম, স্মার্ট আইডিয়াকে খুব অল্প ব্যয়ে সেটাকে প্রফিটেবল করা যায়, এবং উবার সহ আরো অনেক অ্যাপ আছে যেগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি। সার্ভিসেস এর যে অ্যাপগুলো আছে, আপনি ফুড পান্ডার কথা বলতে পারেন, বাংলাদেশে সহ অনেক দেশে আছে ফুড পান্ডা। তো ফুড পান্ডার মতো এরকম ফুড ডেলিভারির অ্যাপগুলো, এগুলো একদমই কমন, আমরা অহরহ দেখে থাকি। আমি এক্সাম্পল এই জন্যই দিচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই জিনিসগুলোর আইডিয়াটা কতটা সিম্পল ছিল। সিম্পল একটা প্রবলেমের সলিউশন দিয়ে কিন্তু এখান থেকে একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলা সম্ভব হয়েছে, এবং এটা একমাত্র পসিবল হয়েছে বিকজ অফ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, বিকজ অফ মানুষের ডিজিটাল যে অভ্যাসটা, মানুষকে হুম, ডিজিটালাইজ করা, মানুষের আমি যদি বলি ডিভাইসের যে হুম, অ্যাভেলেবিলিটি, আপনি দেখেন মানুষ এখন হাতে হাতে স্মার্টফোন আছে, হুম, কম্পিউটার আছে ঘরে ঘরে, ইন্টারনেটের অ্যাক্সেস খুবই ইজি হয়ে গিয়েছে। তো এই যে বড় একটা ইকোসিস্টেম এখন তৈরি হয়েছে, এই ইকোসিস্টেমের আন্ডারে বিজনেস ডেভেলপ করা, ডিজিটাল এন্টারপ্রেনারশিপের কথা বলেন বা যে কোনো বিজনেসকে হুম, ডেভেলপ করা বা এগিয়ে নিয়ে যাওয়া একদম ইজি হয়ে গিয়েছে। জাস্ট একটা স্মার্ট আইডিয়া লাগবে, এবং সেই আইডিয়াটা হুম। ইমপ্লিমেন্ট করার পেছনে একজন মানুষ লাগবে যে খুব ডেডিকেটেডলি কাজ করবে, হাল ছাড়বে না, কন্টিনিউয়াসলি কাজ করে যাবে। এবং আমরা যতটা সাকসেসফুল বিজনেস, যতটা সাকসেসফুল এন্টারপ্রেনারদেরকে দেখি না কেন, প্রত্যেকেরই একই স্টোরি, যে তাদের আইডিয়াটা স্মার্ট ছিল এবং হুম, তারা সেটার পেছনে শ্রম দিয়েছে, খেটেছে, কখনো হেরে যায়নি, মানে হুম। ছেড়ে দেয়নি, হাল ছাড়েনি, লেগে থেকেছে। এবং এটা প্রত্যেকটা কোম্পানির বেলায় সেম এক্সাম্পল, এবং এই কোম্পানিগুলো এখন কিন্তু ওয়ার্ল্ড এর বিগেস্ট কোম্পানিতে রূপ নিয়েছে। আপনি যদি আইডিয়ার কথা যদি বলি, শুধুমাত্র ডিজিটাল হুম, না, আরো অনেক ধরনের বিজনেস এর কথা, আমরা এলন মাস্কের কথা ধরতে পারি। সেও হুম। কিন্তু একটা স্মার্ট আইডিয়া থেকে এখন বিশাল বিশাল বিলিয়ন ডলারের কোম্পানি সে তৈরি করে ফেলেছে। আমার মনে হয় যে এই আইডিয়া, একটা স্মার্ট আইডিয়ার দিকে ফোকাস দেওয়া উচিত। একটা স্মার্ট আইডিয়া থাকলে যে কেউ এই ডিজিটাল এই যে তাদের বিজনেস কিংবা নিজেদেরকে সফল করতে পারবে। অ্যাবসলিউটলি। আমরা এই জানবো এই মার্কেটের প্রসপেক্ট নিয়ে, এবং আমি একটা ফুলিশ কোশ্চেন আপনাকে কোয়েশ্চেন করতে চাই, Sure. ইন্টেনশনালি ফুলিশ কোয়েশ্চেন। এই জন্যই, কারণটা হলো যে দি টেল আস সামথিং অ্যাবাউট দি পোটেনশিয়াল ফর দি ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ। আমাদের দেশে এখন কয়েক কোটি তরুণ, যে এই হুম, সবাই যদি এখন ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ হয়ে যায়, সো এবং সবাই যদি এটার পিছনে চেজ করা শুরু করে, ডেভেলপ করা শুরু করে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই মার্কেটটা কি এদের সবাইকে হাউস করতে পারবে কিনা? কেন বলছি সবাই চাকরির পিছনে না ছুটে এখন সবাই যদি ইফ দে ওয়ান্ট টু বিকাম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর, হুম। তাহলে কি হতে পারে, এন্ড ইজ ইট ওকে। পসিবল? হ্যাঁ, একটা সময় এরকম একটা প্রশ্ন এসেছিল। কারণ আমি ব্যক্তিগতভাবে আহ, আমি যেহেতু একটা ইউনিভার্সিটির সাথে আছি, সো ওই ইউনিভার্সিটিটা ডেফিনেটলি এন্টারপ্রেনারশিপ তৈরির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমি আমি আমাদের এখানে একটা ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ। আমি ওই ডিপার্টমেন্টের সাথে একদম প্রত্যক্ষভাবে কাজ করি। সেক্ষেত্রে আমি সবসময় এই জিনিসটার মধ্যেই থাকি যে লেটস ক্রিয়েট এন্টারপ্রেনার্স। আমরা সবাইকে, স্টুডেন্টদেরকে অলওয়েজ পুশ করি যে তোমরা উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও, এন্টারপ্রেনারশিপের দিকে ঝুঁকো। একটা সময় আমার কাছে মনে হতো যে আসলে আমরা যে এত পুশ করছি, সময় যদি এরকম দাঁড়ায় যে সবাই বিজনেস করতে নেমে গেল, তাহলে কাস্টমার কি হবে? তো এরকম একটা কোয়েশ্চেন আসলে আসতে পারে, ইউ আর রাইট। বাট
যদি আমরা মার্কেটের প্রসপেক্ট দেখি, আমরা যদি ফিউচারের দিকে তাকাই, আমরা যদি মার্কেটটাকে একটু ফরকাস্ট করার চেষ্টা করি, তাহলে আমরা খেয়াল করব যে নো, একদম এই ইন্ডাস্ট্রিতে আমরা যদি পুরো বাংলাদেশের সবাইও যদি বিজনেস করে স্টার্ট করে তারপরে হাউস করতে পারবে। কেন পারবে আমি বলি, কারণ হচ্ছে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আছি, ইন্ডাস্ট্রি 4.0, এবং এই মার্কেটটা কমপ্লিটলি কম্পিউটারাইজড, ডিজিটালাইজড। আপনি জানেন যে রোবোটিক্স এখন বিশাল একটা ব্যাপার। সবাই বলছে যে রোবট আমাদের জব ছিনিয়ে নিচ্ছে, রোবট আমাদের জব নিয়ে যাচ্ছে। এটা কিছুটা ট্রু, আবার কিছুটা ট্রু না, কারণ জব যেরকম নিয়ে যাচ্ছে সেরকম নতুন নতুন অনেক জব তৈরিও হচ্ছে। সো আমি যদি চায়নার এক্সাম্পল দেই, তাহলে খেয়াল করেন চায়নায় কিন্তু একটা কথা অনেকেই বলে যে চায়নায় ঘরে ঘরে ফ্যাক্টরি, এবং এটা ট্রু। আমি নিজে যেহেতু আমি যদিও চায়নায় যাইনি, তবে যারা গিয়েছে তাদের কাছ থেকে শুনেছি। আমাদের ঢাকার রাস্তায় যেরকম টং আছে, টং এর দোকান, চায়না এরকম টং এর মতো বা ছোট ছোট ঘর ঘর করে নাকি সেখানে ফ্যাক্টরি, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র তারা তৈরি করে। এবং তারা কিন্তু এটা করে মার্কেটে একটা ডিসরাপশন নিয়ে আসছে, পুরা মার্কেটটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র বা আমরা যদি শুধুমাত্র টেকনিক্যাল জিনিসগুলোর কথাই যদি বলি, তাহলে সেগুলো নিয়ে যে ডিসরাপশন চায়না এনেছে, এইটা আমার মনে হয় খুবই অতুলনীয় একটা জিনিস। সো সেম ভাবে আমরা যদি ডিজিটাল এন্টারপ্রেনারশিপের কথা বাংলাদেশে বলি বা অন্যান্য দেশের কথা বলি, তাহলে এটার ডিমান্ড যতই আসুক না কেন, ডিমান্ড ফুলফিল হবে না। কারণ এখনো পর্যন্ত আমরা যেই সময়টায় বাস করছি, আসলে ফিউচারে কি হবে আমরা জানি না। তো ইনোভেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা স্টাডিতে বলা হচ্ছে যে আমাদের সময়, এখনকার যুগে প্রাইমারি স্কুলে যারা পড়ছে, যে বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ছে, তারা বড় হয়ে যে জব করবে, যে চাকরিটা করবে, সেই চাকরিটা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। তার মানে আমরা তাদেরকে যে পড়াচ্ছি, কিসের জন্য পড়াচ্ছি এটা আমরা জানি না। তারা যে বড় হওয়ার পরে চাকরি করবে, জব করবে, তারা কি নিয়ে, কোন বিষয়ে কাজ করবে, কি কাজটা করবে, সেই কাজটা এখনো পর্যন্ত তৈরি হয় নাই, বাট আমরা তাদেরকে পড়াচ্ছি। তো আমার মনে হয় মার্কেটটা একদমই আননোন। যদিও আমরা যতটুকু ফোরকাস্ট করতে পারছি, ততটুকু দিয়ে বোঝা যাচ্ছে যে পুরোটাই ডিজিটালাইজড হবে, এবং অ্যাডভান্স যে টেকনোলজি গুলো আছে, আমরা যদি বলি রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3D প্রিন্টিং আছে, তারপরে আমরা বলতে পারি ব্লকচেন আছে, এআর ভিআর আছে। সো এই যে টেকনোলজি গুলো, এইগুলো আমরা শুধু নামই শুনে যাচ্ছি এখনো পর্যন্ত। আমাদের দেশে এগুলো কিন্তু এতটা এস্টাবলিশড এখনো হয় নাই। সবগুলো টেকনোলজি কিন্তু আমাদের দেশে সবগুলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যেই সবচেয়ে মানে বেশি ডিসরাপশন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে টেকনোলজি গুলো নিয়ে এসছে, সেই টেকনোলজি গুলোর ব্যবহার এখনো পর্যন্ত আমরা আমাদের দেশে ওইভাবে দেখছি না। তার মানে এই টেকনোলজি গুলোকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য একজন দুইজন কিন্তু এনাফ না। নানান ধরনের টেকনোলজি আছে, এবং সবগুলোকে কম্পাইল করে বা বিভিন্ন ভাবে যদি আমাদের দেশে আনতে হয়, তাহলে প্রচুর পরিমাণে মানুষের পরিশ্রম লাগবে, এখানে প্রচুর মানুষের আসতে হবে এই ইন্ডাস্ট্রিতে। এবং ইন্ডাস্ট্রিতে আসতে হবে বলতে যে শুধু কাজ করার মাধ্যমে তা না, ইনিশিয়েটিভ নেওয়া মানেই তো বিজনেস বা এন্টারপ্রেনারশিপ। ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে সেই টেকনোলজি গুলোকে আমাদের দেশে আনার জন্য। সেই জন্যই বলছি, যেহেতু প্রযুক্তি দিন দিন বেড়েই চলেছে, প্রযুক্তির অগ্রগতি হচ্ছে, এবং সামনে কি হবে আমরা জানি না, তো আমার মনে হয় না যে এই মার্কেটটা কখনোই থেমে থাকবে বা এটার ডিমান্ড কখনো শেষ হবে। অ্যাবসলিউটলি। আমরা পরবর্তী যে কোয়েশ্চেনে আসবো, আসলে the most important question, যে আসলে আমাদের স্কিল সেট কি লাগবে, এত বড় মার্কেট, এত অপরচুনিটি, such a lucrative market, অনেকেই যেটা বলে যে চায়না 1990s এ যে পজিশনে ছিল, বাংলাদেশ কারেন্টলি এট দিস মোমেন্ট ঠিক সেই অবস্থানে অবস্থান করছে বিকজ অফ আওয়ার ডেমোগ্রাফি ডিভিডেন্ড। আমার সৌভাগ্য হয়েছে চায়নাতে 8 থেকে 10 বার যাবার। 2010 সালের আগ পর্যন্ত আমি চায়না শেনজেন থেকে শুরু করে সাংহাই, বেইজিং, তিয়ানজিন, ন্যানজিন, ডিফারেন্ট সিটিজে আমি মাল্টিপল টাইমস গিয়েছি, 8-10 বার করে গিয়েছি, ইনক্লুডিং হংকং। সো তখন আমি যেটা দেখেছি আসলে ইটস এ রেভলিউশন। আমি আমেরিকা গিয়েছি, আমি লন্ডন গিয়েছি, আমি জার্মানি, হল্যান্ড, সিঙ্গাপুর, সব দেশে গিয়েছি। আমি একটা জিনিস তখন বলতাম, এই যে সাংহাই, এর যে ডেভেলপমেন্ট এবং এই সিটির যে মাহাত্ম্য, লেট মি টেল ইউ, আমার কাছে মনে হয়েছে ইট ইজ বিটিং নিউ ইয়র্ক সিটি, ইট ইজ বিটিং লাস ভেগাস, তখন আমার কাছে মনে হয়েছে। এবং আমি 2005-06 সালে আমার প্রেডিকশন ছিল, আমি চাইনিজ কোম্পানিতে কাজ করতাম, চাইনিজ টেকনোলজি কোম্পানিতে কাজ করতাম, হুয়াওই এন্ড জেডটি তে। এবং তখন আমাদের প্রেডিকশন ছিল যে আসলে এই চাইনিজ কোম্পানি 5 বছরের ভিতরে গ্লোবালি তারা মার্কেট দখল করে নেবে। এবং ঠিক আমরা দেখলাম 2010 সালের ভিতরে এসে হুয়াওয়ে কিভাবে মার্কেট দখল করে নিল, এখন শাওমি কিভাবে মার্কেট দখল করে নিচ্ছে। আমি
2005, 6, 7, 8, 9, 10 আমি 10 বার চায়নাতে গিয়েছি এই সমস্ত কোম্পানিতে কাজ করার সুবাদে, এবং তারা যেভাবে কাস্টমারকে ট্রিট করে আনইমাজিনেবল। তারা আমাকে বিএমডব্লিউ দিয়েছে, তারা আমাকে মার্সিডিজ দিয়েছে, তারা আমাকে অডি দিয়েছে টু ট্রিট দ্য কাস্টমার। আমাকে সিঙ্গাপুরে আমাকে ফ্রি অ্যাক্সেস দিয়েছে, ডু এভরিথিং পসিবল দ্য চাইনিজ in order to grab the market। এখন আমরা যেটা আসবো, সবাই তো মার্কেট গ্র্যাব করতে চায়, সবাই পজিশন চায়। এখন এই যে এই মার্কেটে নিজেকে পজিশন করে নেবার জন্য, টকিং অ্যাবাউট টু মার্কেট, ফ্রিল্যান্সিং মার্কেট এন্ড টু বিকাম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর। সোহাগ ভাই, এই দুইটা মার্কেটের স্পেসিফিক্যালি কোন কোন স্কিল সেটটা আমরা যদি এখন থেকে অ্যাকোয়ার করা শুরু করি, ডেভেলপ করা শুরু করি, সার্চ করা শুরু করি, কি কি স্কিল সেট লাগবে এবং কোথায় আমরা শিখতে পারবো। এবং আমি অডিয়েন্সকে বলছি, অডিয়েন্স প্লিজ, আমরা হাফ অ্যান আওয়ার কিউএনএ সেশন রাখবো। প্লিজ গেট রেডি ইউর কোয়েশ্চেন, উই আর গোইং টু টেক অল অফ ইউর কোয়েশ্চেন। আওয়ার কমিটমেন্ট। সোহাগ ভাই, স্কিল সেট। তো স্কিলের কথা যদি বলি তাহলে এটা অনেক ডাইভার্সিফাইড, অনেক ধরনের স্কিলের দরকার। তবে যেগুলো একদম ম্যান্ডেটরি, আমি বলবো কম্পালসারি যে স্কিলগুলো আছে সেগুলোর মধ্যে প্রাইমারিটা হচ্ছে আমাদের কম্পিউটারের ফাউন্ডেশন। এবং এটা আমি এখনো পর্যন্ত এটা একটা দুঃখের বিষয় যে আমাদের একটা এইজের মানুষের কাছে এটা খুবই রেয়ারলি পাওয়া যায়, যে কম্পিউটারের স্কিলটা, বেসিক স্কিলটা। এবং একটা এইজ বলতে আমি বুঝাচ্ছি যাদের দরকার তারা। আমরা যদি সে 40+ এইজের মানুষের কথা বলি, তাদেরও দরকার, বাট তাদের ইম্পর্টেন্সটা লেস। আমরা একটু কম ইম্পর্টেন্স দিতে পারি তাদেরকে, যে তারা হয়তোবা তাদের কেরিয়ারের একটা পর্যায়ে চলে গিয়েছে এবং তারা সেখান থেকে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে তারা চালিয়ে নিতে পারবে বাকি সময়টা। বাট ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের কথাই যদি আমি বলি, যেহেতু আমার ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে, বেশ কয়েকবার আমি ক্লাস নেই রেগুলারলি, তো সেই সুবাদে আমি দেখেছি যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যেই আপনি যদি শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট গুলো থেকে বের হন, আপনি যদি কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা আছে এখান থেকে যদি একটু বের হন, তাহলে অন্যান্য ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা আছে তারা একদমই ফাউন্ডেশন নাই, যাদের কম্পিউটারের ফাউন্ডেশনটা একদমই নেই। শুধু কম্পিউটার না, আমরা আইসিটি বলতে পারি, এটাকে ওভারঅল আইসিটি বলি। আইসিটির ফাউন্ডেশনটা তাদের একদমই লো। তো এই ফাউন্ডেশনটুকুকে আরো স্ট্রং করতে হবে। দুইটা জিনিসের ফাউন্ডেশন লো আমাদের দেশের। আমি যদি বলি তাহলে ইউথের মধ্যে প্রথমটা হচ্ছে, হ্যাঁ আমরা যদি বলি তাহলে প্রথমটা হচ্ছে কম্পিউটার লিটারেসি, দ্বিতীয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিটারেসি। এটা বাংলা ইংলিশ দুটোই। অনেকেই বলে যে ইংরেজিতে দুর্বল। আমি দেখেছি স্টুডেন্টরা বাংলায়ও দুর্বল। মানে বাংলায় দুর্বল ইন এ সেন্স যে তাদেরকে যদি বাংলায় কথা বলতে বলা হয় তারা সেটাও পারে না। আর তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার নিজের সম্পর্কে একটু বলুন বাংলায়, তাহলে সে নিজের সম্পর্কে বলতে পারে না। নাম, ঠিকানা, বাবার নাম, এইটুকু বলার পরে আর কোনো কিছু খুঁজে পায় না বলার জন্য। সো ল্যাঙ্গুয়েজ লিটারেসি এবং কম্পিউটার লিটারেসি এই দুইটাতে প্রচুর পরিমাণে উইক। আমার মনে হয় যেহেতু আমরা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এবং ফ্রিল্যান্সিং নিয়ে বলছি এবং ফিউচার স্কিলের কথা বলছি, ল্যাঙ্গুয়েজ লিটারেসিটা তো লাগবেই, তবে কম্পিউটার লিটারেসিটা এটা কম্পালসারি, ইজ এ মাস্ট। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা পর্যায়ে দিতে হবে এবং এটা গভর্নমেন্ট অলরেডি চেষ্টা করছে। আপনি জানেন যে একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে আইসিটি বই এখন পড়ানো হচ্ছে স্টুডেন্টদেরকে। সো এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। বাট এখনকার যেই পপুলেশনটা, যে স্যাম্পলটা আমরা দেখছি যারা হচ্ছে পার হয়ে গিয়েছে ওই স্টেজটা, এখন ইউনিভার্সিটিতে পড়ছে বা পড়াশোনায় মাত্র শুরু করবে, তাদেরকে আরেকটু রিগোরাসলি এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, কম্পিউটার ফাউন্ডেশনটা। আমরা দেখি যে যেহেতু টেক্সট বুকের মধ্যে আইসিটি দেওয়া হয়েছে এবং আমরা যতবারই দেখেছি টেক্সট বুক দিয়ে যখনই কাউকে কোনো কিছু শেখানোর চেষ্টা করা হয় সেটা আসলে হয় না ওইভাবে। আপনি খেয়াল করবেন শুধু মার্কস পাওয়ার জন্য, পরীক্ষার খাতায় এ প্লাস পাওয়ার জন্য হয়তো সে গড়গড় করে আইসিটি বই মুখস্থ করে ফেলছে, কিন্তু কম্পিউটার তার সামনে দিয়ে দিলে সে আর কিছু পারে না। হয়তোবা এর জায়গায় বি দিলে সে আর বুঝতে পারে না যে এটা আসলে কি হচ্ছে। মানে অ্যাপ্লিকেশনটা খুব উইক, অ্যাপ্লিকেশনটা উইক। সো প্র্যাকটিক্যাল স্কিলটা দরকার। এটা যদি আমরা একদম ম্যাস লেভেলে, রুট লেভেলে যদি আমরা পৌঁছাতে পারি কম্পিউটার লিটারেসিটা, তাহলে আমার মনে হয় যে ফিউচারটা অনেক ব্রাইট হবে। কারণ কম্পিউটারে যখনই কেউ ফ্লুয়েন্ট থাকে তখন সে আসলে প্রত্যেকটা পথ কোন দিকে যেতে হবে সেটা সে বুঝে। আচ্ছা আমাকে এইদিকে যেতে হবে না হয় এইদিকে যেতে হবে। কারণ আমারও বেসিকটা এইভাবেই শুরু হয়েছিল। আমি যখন কম্পিউটারে আমি ফ্লুয়েন্ট হই তখন আসলে আমি ইন্টারনেটে ঢুকতে পারছিলাম, পুরো দুনিয়াটাকে এক্সপ্লোর করতে পারছিলাম, বিভিন্ন জিনিস দেখছিলাম কোথায় কি ঘটছে না ঘটছে, এবং সেগুলো দেখে আমি আমার ভালো লাগার জায়গাটা চুজ করতে পেরেছিলাম। আমার মনে হয় এই যে ওপেন ফিল্ডটা, যে মাঠের কথা আমরা বলছি, একটা ফিল্ডের কথা বলছি, এই ফিল্ডটাতে নামাতে হবে আগে আমাদের ইউথকে। সো সেই ফিল্ডে নামানোর জন্য কম্পিউটার লিটারেসি বা আইসিটি লিটারেসিটা মাস্ট। এটা হচ্ছে নাম্বার 1 স্কিল। সেকেন্ড যে স্কিল গুলো দরকার, এখানে অনেকগুলো স্কিল আছে, যার ফিল্ড বেছে নিয়ে দেন একটা একটা করে স্কিল
অর্জন করতে হবে। তার মধ্যে আমি কিছু স্কিলের নাম বলি, নেমলি হতে পারে এখন রোবোটিক্স প্রোগ্রামিং হচ্ছে, এটা অনেক আগে থেকে অনেক ডিমান্ডিং একটা হুম, স্কিল। যে হুম, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানে তাহলে তার হুম, কোনোভাবেই চাকরির তো অভাব হবেই না। হুম, সে নানান ভাবে উপার্জন করতে পারে। সো প্রোগ্রামিং স্কিলটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। সেটা হতে পারে হুম, অ্যাপ ডেভেলপমেন্ট, হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আই মিন প্রোগ্রাম ডেভেলপমেন্ট হতে পারে, মোবাইল সফটওয়্যার কিংবা কম্পিউটার বা পিসি সফটওয়্যার হতে পারে। সেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, হতে পারে হুম, রোবোটিক্স এর জন্য বা বিভিন্ন আ অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং বলে, হুম, বা এটা ঠিক অবজেক্ট ওরিয়েন্টেড না, মানে হার্ডওয়্যার ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং গুলো হুম, আছে। এরকম নানান রকমের প্রোগ্রামিং আছে। তো যেকোনো একটা প্রোগ্রামিং হুম, ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানে তাহলে তার আসলে মার্কেটে ডিমান্ড ডেফিনিটলি অনেক গুণ হুম, এগিয়ে যাবে সে। এটা হচ্ছে একটা স্কিল। দেন আরো নানান রকমের স্কিল আছে। ফর এক্সাম্পল এখনকার যুগে গ্রাফিক্স ডিজাইনিং করে মানুষ হুম, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে। আমরা যদি মার্কেট প্লেস এর হুম, কথাগুলোই বলি তাহলে গ্রাফিক্স ডিজাইন অনেক ডিমান্ডিং হুম, একটা স্কিল। হুম, পাশাপাশি ভিএফএক্স, মোশন গ্রাফিক্স, হুম, অ্যানিমেশন, ভিডিও হুম, এডিটিং, সিম্পল ভিডিও এডিটিং করে হুম, অনেকে টাকা ইনকাম করছে। হুম, সেই সাথে আমরা জানি ডেটা এন্ট্রি করে মানুষ ইনকাম করছে। হুম, তারপরে ট্রান্সলেশন আছে। সো ল্যাঙ্গুয়েজ স্কিলটা হুম, এখানেও কাজ করে। যে আমরা মার্কেট প্লেসে অনেক ট্রান্সলেশনের কাজ দেখি। এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য হুম, ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। এই হুম, টাইপের কিছু স্কিল আছে। হুম, ওভারঅল আমি বলব যে ডিজিটাল স্কিল গুলোর কথা যদি বলি তাহলে এই টাইপের কোনো একটা স্পেসিফিক সফট স্কিল অর্জন করতে হবে। হুম, এর বাইরে আমরা যদি কিছু স্কিল আছে যেগুলো ডেফিনিটলি লাইক একদম মানুষের মধ্যে ইনবিল্ট থাকে এবং সেটাকে নার্চার করতে হয় প্রতিনিয়ত। হুম, তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা হুম, জানি যে এটা ছাড়া আসলে কোনো কাজই পসিবল না। সো এই ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি। হুম, সেন্সটা, হ্যাঁ, হুম, ক্রিয়েটিভ সেন্সটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। প্রত্যেকটা হুম, মানুষের মধ্যেই কোনো না কোনো একটা ক্রিয়েটিভিটি আছে। শুধু সেটা লুকিয়ে থাকে, বের করা যায় না আরকি। এই বের হুম। করার জন্য এক্সপ্লোর করতে হবে প্রতিনিয়ত এবং সবাইকে মানে একটু ট্যাপ করে দেখতে হবে যে কার রাইট, মধ্যে কি এটা আমি যদি একটু ক্রিয়েটিভিটি আছে। সামারাইজ করি অনেকের জন্য হ্যাঁ, হয়তো হ্যাঁ। বুঝতে সুবিধা হবে যে ক্রিয়েটিভিটি বলতে আমরা আসলে কি বুঝি। অনেকে বলে যে ইনকুইজিটিভনেস, হুম, যে হুম। আগ্রহ, অনুসন্ধিৎস মন, অনেকে বলে যে রাইট। কোয়েশ্চেনিং স্কিলস, আসলে অনেকে বলে ক্রিটিক্যাল স্কিলস, যে কোনো জিনিসকে ক্রিটিক্যালি থিঙ্ক করা, দেখা এবং ক্রিটিক্যালি আস্ক করা। হোয়াট ডু ইউ থিঙ্ক হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েটিভিটি? ডেফিনিটলি। এটা থেকেই ক্রিয়েটিভিটিটা বের হয় আরকি। কারণ একজন মানুষ ক্রিয়েটিভিটি কিভাবে মানুষ প্র্যাকটিস করে? আপনি যে কথাগুলো বললেন এইগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করে। অনেকেই কিছুটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে যে কেউ খুব সুন্দর করে ড্রইং করতে পারে তার মানে সে ক্রিয়েটিভ। শুধুমাত্র এটা না। এটা একটা ক্রিয়েটিভ স্কিল, বাট ক্রিয়েটিভিটিটা আরো অনেক ব্রড এবং ক্রিয়েটিভ সেন্স গুলো বা ক্রিয়েটিভ আউটপুটটা হচ্ছে তার ড্রইংটা। বাট এর পেছনে কিন্তু অনেক ধরনের চিন্তা আছে। তার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা হচ্ছে তার ক্রিয়েটিভ থিংকিং এবিলিটি। তার রাইট, হয়তোবা সে ফ্যান্টাস্টিক। ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করেছে। সেখানে তার প্রবলেম সলভিং এবিলিটিটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভিটিটা একটা ব্রড টার্ম এবং এটা প্র্যাকটিস করতে হবে। এটার জন্যে আবারও আপনি যেটা বলছেন আমি এড করছি কিউরিয়াস মাইন্ড। কিউরিওসিটিটা অনেক ইম্পোর্টেন্ট ক্রিয়েটিভিটির জন্য। তো এই জিনিসটা, এই স্কিলটা অনেক বেশি পরিমাণে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়ার মতো যে এবিলিটিটা, এটা মানুষের মধ্যে থাকতে হবে এবং আমি বলব আ প্রত্যেকটা মানুষের মধ্যেই এন্টারপ্রেনিউরিয়াল কিছু স্কিল আছে সেগুলো থাকা দরকার। তার মধ্যে ইনিশিয়েটিভ টেকিং হচ্ছে একটা। যে এখনকার যুগে টিকে থাকতে হলে শুধুমাত্র যে বিজনেসের বেলায় তা না। জব করতে গেলেও কিন্তু এখন এমপ্লয়াররা এন্টারপ্রেনিউরিয়াল স্কিল চায়। যে একজন এমপ্লয়ি নিজে থেকে সে ইনিশিয়েটিভ নিবে। সে যেন কোম্পানির কোনো একটা সমস্যা আসলে সেই সমস্যার সমাধানে কাজ করতে পারে। আগের যুগে এরকম ছিল যে এমপ্লয়িকে যেটা বলা হতো সে সেটাই করবে, এর বাইরে সে যাবে না। বাট এখন কিন্তু এটা আর হচ্ছে না। এখন এমপ্লয়াররা বলছে যে থিংক আউটসাইড দ্য বক্স, নিজের মতো করে কিছু একটা করো কোম্পানিতে কিভাবে আপনি কিভাবে কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারবেন সেটা নিজে থেকে চিন্তা করতে হয়। সো এখন আমার মনে হয় যে এন্টারপ্রেনিউরিয়াল স্কিলটা খুব বেশি দরকার। স্পেশালি এই যুগে এসে এটার ডিমান্ডটা অনেক দিন বেড়ে যাচ্ছে। তো যে কয়েকটা স্কিলের কথা বললাম এগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডিং স্কিল। এই স্কিল গুলো থাকতেই হবে, একদমই না থাকলেই নয়। এর পাশাপাশি আরেকটা স্কিল আছে খুবই ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এটা অনেক জরুরি। এটা শুধুমাত্র মানে প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন আমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব জায়গাতেই কমিউনিকেশন স্কিল যদি একজন মানুষের ভালো থাকে তাহলে কিন্তু সে সব জায়গাতেই সফল হতে পারে। আমি যদি ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ এর কথা বলি, ফ্রিল্যান্সিং এর কথা বলি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও ক্লায়েন্টের সাথে রাইটলি কমিউনিকেট যে করতে পারে সেই কিন্তু কাজগুলো বেশি পায়, ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারে। আবার কেউ যদি কমিউনিকেট ঠিকমতো করতে না পারে তাহলে হয়তো সে কাজটাই বুঝবে না। যার ফলে আউটপুটও ঠিকমতো আসবে না। সেই সাথে আমরা যদি বিজনেসের কথা বলি, আপনি যদি ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ এর কথা যদি আমরা বলি, তাহলে একজন এন্টারপ্রেনারকে ডেফিনিটলি অনেক ভালো কমিউনিকেটর হতে হবে। সে তার টিমে যারা থাকবে তাদেরকে পরিচালনা করা, ক্লায়েন্টদেরকে পরিচালনা করা, তার সাথে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবাইকে পরিচালনা করার জন্য সবার সাথে রাইটলি কমিউনিকেট করা, স্পষ্টভাবে কমিউনিকেট করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট।
তার মানে এই যে কয়টা স্কিলের কথা বললাম, এই কয়েকটা স্কিলই হচ্ছে এখনকার যুগের খুব ম্যান্ডেটরি, একদমই দরকারি। এই স্কিল গুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি সে কখনোই পিছিয়ে থাকবে না। খুবই সারপ্রাইজড হলাম আপনার এই কথাগুলোর কারণে। আমি আমি একদম ক্লিয়ারলি বলছি সারপ্রাইজড হলাম, বিকজ আমরা কথা আমরা কথা বলছি টেকনিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি এন্ড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ। ইন্টারেস্টিংলি আপনি এখানে যে কথাগুলো বলেছেন ফর দি স্কিল সেট, আমি নোট রেখেছি। আপনি বলেছেন কমিউনিকেশন স্কিলের কথা, আপনি বলেছেন প্রবলেম সলভিং এর কথা, আপনি বলেছেন ক্রিয়েটিভিটির কথা, আপনি বলেছেন ভিজুয়ালাইজেশনের কথা, আপনি বলেছেন কাস্টমার সার্ভিসের কথা, রাইট, হুইচ ইজ কাস্টমার সেন্ট্রিসিটি। আপনি বলেছেন যে টিম ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিস। আপনি বলেছেন ডিজিটাল এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটের কথা, রাইট, এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি। সো দিস ইজ কাইন্ড অফ এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট, রাইট। এই সবগুলাই somehow falling under soft skill, right, soft skill. but this is, we're talking about the technology, which is the hard skill. Why it is so important? রাইট। তো আমরা জানি যে সফট স্কিল হার্ড স্কিল দুটোই জরুরি, বাট আমরা যেহেতু এমন একটা পৃথিবীর দিকে মুভ করছি যে পৃথিবীটাই হবে সফট, সবকিছুই সফট হবে, তো এখানে সফট স্কিল ডেফিনেটলি দরকার। হার্ড স্কিলের কথা যদি বলি তাহলে আসলে হার্ড স্কিল গুলো আমরা বলতে পারি হার্ড স্কিল গুলো ইজ এ কোর, এটা একটা কোর জিনিস যেটা আপনাকে জানতে হবে। বাট এই হার্ড স্কিল গুলোকেই যদি আপনি কাজে লাগাতে চান, এই হার্ড স্কিলটাকে যদি আপনি ফ্রন্ট লাইনে নিয়ে আসতে চান, এটাকে ব্যবহার করে যদি আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে এইটাকে ঘিরে সবগুলো সফট স্কিল আপনার দরকার। সে একজন মানুষ ইলেকট্রিশিয়ান, সে হচ্ছে খুব সুন্দর করে আপনার বাসার ইলেকট্রিক প্রবলেম গুলো সে সলভ করে দিতে পারে, বাট তার মধ্যে অন্যান্য অনেকগুলো স্কিল আছে যেগুলো নাই। ফর এক্সাম্পল, তার সাথে হয়তো কমিউনিকেশন অ্যাবিলিটি নাই তার মধ্যে, সো সে কারোর সাথে কমিউনিকেট করতে পারছে না ঠিক মতো। সে ঠিকই মানুষের বাসার বাল্ব ঠিক মতো পরিবর্তন করতে পারে, বাল্ব চেঞ্জ করে অন্য একটা বাল্ব লাগিয়ে দিতে পারে, বাট সে যদি কমিউনিকেট করতে না পারে, তাহলে একজন মানুষের বাসায় গিয়ে যে বাল্ব চেঞ্জ করতে হবে সেটার জন্য তার তো একটা জব লাগবে, সে হয়তো সেই জবটাই পাবে না। জবটা পাওয়ার পরে না সে তার হার্ড স্কিলটা শো করবে। তো সে যেহেতু তার হার্ড স্কিলটা কাজে লাগানোর জন্যই সফট স্কিলটা অর্জন করতে হবে। এবং আমি যেটা বলছিলাম বারবার, যে এখনকার যে যুগটা আছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগ, এই যুগে আসলে সফট স্কিলের কোনো বিকল্প নেই। হার্ড স্কিল তো অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সেক্টর ওয়াইজ, প্রত্যেকটা মানুষের যে সেক্টরে কাজ করে সেই সেক্টরে স্পেসিফিক কিছু হার্ড স্কিল তার লাগবে, কিন্তু ওভারঅল 360 ডিগ্রি একটা স্কিল সেট তার দরকার, সেটার মধ্যে হচ্ছে সফট স্কিল গুলো পড়ে। এবং এই সফট স্কিল গুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি। এটা এমন না যে শুধুমাত্র ডিজিটাল প্লেসে যারা কাজ করবে তাদের জন্য, একদম প্রত্যেকটা ফিল্ডে আপনি খেয়াল করেন, সে যদি অফলাইনে কাজ করে, একদম লোয়ার লেভেলের একজন পার্সন থেকে শুরু করে যদি আমরা কর্পোরেট হায়ার লেভেলের পার্সন গুলোর কথাও বলি, প্রত্যেকেরই কিন্তু এই প্রত্যেকটা সফট স্কিলের দরকার। তো আমার মনে হয় যে এই সফট স্কিল গুলো আসলে কখনোই অ্যাভয়েড করা যাবে না, প্রত্যেকটা সেক্টরে এগুলো দরকার আছে। ভেরি গুড। কথা বলছিলাম সোহাগ মিয়া ওনার সাথে, হু ইজ দ্য ফাউন্ডার সোহাগ 360 দি টেক ডক্টর, এবং কথা বলছিলাম ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি, কথা বলছিলাম ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে। আমরা সবার কাছ থেকে কোয়েশ্চেন অপেক্ষা করছি। আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি এবং আমার কোয়েশ্চেন গুলো সামারি আমার ইনবক্সে চলে এসছে। আমি আপনাকে কোয়েশ্চেন গুলা একে একে জিজ্ঞাসা করবো এবং আমরা কথা বলবো। একটি কোয়েশ্চেন আমি আপনাকে যোগ করে দিতে চাই আমার পক্ষ থেকে, দ্যাট ইজ দি এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। এই মাইন্ডসেটের কতটুকু উপযোগিতা যদি বলি, যে আসলে দি ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট আজকের যুগে টু বিকাম ডিজিটাল এন্টারপ্রেনিউর, হাউ উড ইউ ওয়ান্ট টু অ্যানসার ইট? ওকে, সো এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা আসলে খুবই জরুরি। আমরা যদি চিন্তা করি যে একজন এন্টারপ্রেনারের কি কি গুণ থাকে, সো আমরা একজন এন্টারপ্রেনারকে একজন লিডার বলতে পারি, কারণ লিডারশিপ অ্যাবিলিটি যদি না থাকে তাহলে একজন এন্টারপ্রেনার ভালো এন্টারপ্রেনার হতে পারবে না। সো লিডিং অ্যাবিলিটিটা, লিডিং যে ক্যাপাবিলিটি, এটা অনেকেই মনে করে যে তাকে শুধুমাত্র আপনি যেটা বলছেন ডিজিটাল এন্টারপ্রেনারশিপের জন্য কতটুকু জরুরি। আমরা জানি লিডারশিপ এমন একটা অ্যাবিলিটি যেটা থাকলে আসলে কোনো কাজে মানুষ কখনো অকৃতকার্য হয় না। সো একটা টিম যদি মেনটেন করতে হয়, সেই ডিজিটাল এন্টারপ্রেনারশিপে ডেফিনেটলি কেউ যদি একটা বিজনেস করতে চায় তাহলে তার একটা টিম লাগবে, একা তো করতে পারবে না। তো তার যদি টিম থাকে তাহলে সেই টিমটাকে মেনটেন করার জন্য তার যে অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে লিডারশিপ ক্যাপাবিলিটি। এবং এই লিডারশিপ ক্যাপাবিলিটিটা কিন্তু এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। তো একটা টিমকে লিড দেওয়ার জন্য কি কি লাগে, সে প্রিভিয়াসলি আমরা দেখতাম যে
লিডার হতো পজিশনাল লিডারশিপ আমরা যেটাকে হুম বলি, হুম মানুষ হুম ক্ষমতার ব্যবহার করে যে লিডারশিপটা করতো, আমি পাওয়ারে হুম আছি সো আমি যাকে যেটাই বলি সেটাই সে করবে। বাট হুম এখনকার যুগে এটা কমপ্লিটলি ফ্লিপ হয়ে গিয়েছে, এখন আর এই পজিশনাল লিডারশিপ কিন্তু কাজ করে না। হুম এখনকার লিডারশিপ একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এখনকার লিডাররা বলে না যে তুমি এটা করো ওইটা করো ওইটা করো, এখনকার লিডাররা বলে যে চলো এটা করি, মানে তার হুম এমপ্লয়ীদেরকে নিয়ে, তার সাবঅর্ডিনেটদেরকে নিয়ে, তার টিমকে নিয়ে সে করতে হয়, করে সামনে থেকে সে লিড দেয়। এরকম নানান রকমের হুম চেঞ্জ এসছে, সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ এসছে। আগে হুম আমরা জানি যে মানুষকে পানিশমেন্ট দিয়ে কাজ করানো হতো, হুম কিন্তু এখন আর পানিশমেন্ট দিয়ে কাজ করানো যায় না, এখন হুম হচ্ছে মোটিভেট করে কাজ করাতে হয়। সো একজন এন্টারপ্রেনার হচ্ছে এমন একজন মানুষ যে খুব ক্রিয়েটিভ ওয়েতে খুব সুন্দর করে হুম তার টিম ম্যানেজ করবে, তার বিজনেস ম্যানেজ করবে এবং সে নিজেকে ম্যানেজ করবে। এটা আরেকটা হুম বড় ব্যাপার। এন্টারপ্রেনারদের মধ্যে শুধুমাত্র যে আহ, অন্যকে লিড দেওয়া ব্যাপারটা সেটা না, সেলফ লিডারশিপ আরো বেশি ইম্পর্টেন্ট। সেলফ Oh, ডিসিপ্লিন এবং fantastic. সেলফ লিডারশিপ, রাইট। সো একজন মানুষ যখন নিজেকে ঠিক মতো লিড দিতে পারে হুম তখনই কিন্তু সে আরেকজন হুম মানুষকে লিড দিতে পারে। একজন এন্টারপ্রেনারকে ডিসিপ্লিনড হতে হবে। সে একদিন হুম ঘুম থেকে উঠলো সকাল 10টায়, আর একদিন উঠলো হুম বিকেল 3টায়। সে হয়তো একদিন হুম কারোর সাথে মিটিং এর জন্য টাইম দিয়েছে 10টার হুম সময়, হুম ওই দিন সে 10টার সময় হুম ঘুম থেকে উঠতে পারলো না, তাহলে কিন্তু তার বিজনেস আর হবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা হুম ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে একজনকে, তাহলেই সে হুম হতে পারবে একজন এন্টারপ্রেনার এবং ডিজিটাল হুম এন্টারপ্রেনার। সেটা যে কোনো রুটিন হোক, আমরা এখন দেখি যে মানুষ সারা রাত জেগে কাজ করে সারাদিন ঘুমায়, যদি হুম এটা হয় তাহলে এটাই তার রুটিন হতে হবে। তখন হুম সে হয়তো তার ক্লায়েন্টদেরকে বলবে যে হ্যাঁ আমার মিটিং এর টাইম হচ্ছে রাত 8টায়। সো হুম ডিসিপ্লিন মানে হচ্ছে যে কোনো একটা টাইম শিডিউল সে তৈরি করে সেই ওয়েতে হুম চলবে এবং সেই হুম ডিসিপ্লিনটা সে মেইনটেইন করবে। এরকম আরো বেশ কিছু অ্যাবিলিটি আছে যেগুলো আমরা এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি বা এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটের মধ্যে ফেলতে পারি, হুম হুম এবং এই অ্যাবিলিটি গুলো যদি কারোর মধ্যে থাকে তাহলেই হুম সে একজন ডিজিটাল এন্টারপ্রেনার হতে হবে। আদারওয়াইজ আমরা প্রচুর পরিমাণে স্টার্টআপ দেখি যেগুলো ফেল করে, হুম অনেক হুম স্টার্টআপকে দেখি ফেল করে। সেগুলোর রিজন কিন্তু এটাই যে হুম যে লিড দিবে তার মধ্যে সেই এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটিটা, এন্টারপ্রেনিউরিয়াল স্কিলটা বা হুম মাইন্ডসেটটা তার মধ্যে নেই। সেজন্যই কিন্তু বেশিরভাগ স্টার্টআপ ফেল করে। অনেকেই বলে যে হুম ফান্ডের জন্য ফেল করে বা হুম এই কারণে ওই কারণে ফেল করে। অ্যাকচুয়ালি ফান্ডের জন্য ফেল করে না, ফেল করে হচ্ছে যে হুম মানুষটি লিড দিচ্ছে তার ইনএবিলিটির কারণে। হয়তো সে হুম রাইট স্টেপটা সে রাইট টাইমে নিতে পারছে না হুম সেই কারণে, বা সে রাইট লিডার না সেই কারণে স্টার্টআপ গুলো ফেল করছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। ফান্ডের জন্য হুম হয়তো মাঝে মধ্যে হতে পারে, বাট বেশিরভাগ সময়ই এটা হয় না। কারণ হুম আমি খুব টনি রবিন্সের একটা কথা আমার খুব ভালো লাগে। টনি রবিন্স সবসময় বলে এই কথাটা যে রিসোর্সেস আর লিমিটেড বাট হুম রিসোর্সফুলনেস ইজ নট হুম হুম লিমিটেড। It's not তার really. মানে একজন মানুষ যদি রিসোর্সফুল হয় তাহলে সে কিন্তু হুম রিসোর্স খুব ইজিলি ম্যানেজ করে নিতে পারবে। হুম তো হুম আমাদের হুম এই এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা কিন্তু একটা রিসোর্সফুলনেস। তো হুম রিসোর্সফুলনেস যদি থাকে তাহলে এই জন্যই বললাম যে ফান্ডের জন্য কখনো ফেল করে না, আসলে সে জানেই না ফান্ড কিভাবে হুম নিতে হয়। এরকম অনেক কারেক্ট কোম্পানি আছে যারা জাস্ট 5 হুম মিনিটের একটা স্পিচ দিয়ে, 5 মিনিটের একটা বিজনেস পিচিং করে কোটি কোটি টাকার ফান্ড কিন্তু পেয়ে গেছে, এরকম হুম অনেক এক্সাম্পল আছে। হুম তো সেই রাইট আইডিয়াটা, রাইট হুম মাইন্ডসেটটা সেটা থাকলেই আমার মনে হয় যে রিসোর্সের অভাব কখনো হয় না। ওয়ান্ডারফুল। আমি আসলে কি বলবো, দিস ইজ অ্যামেজিং। আপনি এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলেছেন যে পিপল ম্যানেজমেন্ট স্কিল, এবং সেখানে আপনি আমার গুরু জন ম্যাক্সওয়েল, ইউ মাইট নো দ্যাট আই এম জন হুম ম্যাক্সওয়েল হুম হুম সার্টিফাইড কোচ, এন্ড জন ম্যাক্সওয়েল হি সেজ যে আমি সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করি টুডে টু লিড মাই সেলফ। সেখানে আপনি বলেছেন সেলফ ম্যানেজমেন্ট, এবং আপনি বলেছেন যে ইম্পর্টেন্স অফ বিল্ডিং গুড হ্যাবিটস, রাইট হ্যাবিটস এন্ড ডিসিপ্লিন লাইফ। এবং আপনি আরো বলেছেন যে the 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 startup doesn't fail because of the money, it's because of the mindset and the right mentoring. এবং this is amazing, this is the truth, hardcore truth is globally হুম হুম 90% হুম of the startup fail করছে because of the inability to actually having the growth mindset. রাইট Right. রাইট So amazing, thank you for that and hats off, because এই জিনিসগুলো আসলে অনেকেই বুঝতেছে না। We are going to the questions directly. I'm looking forward all the question. আমাকে somebody is just giving me the summary already in my inbox, so let me see. Right, one by one, questioning time. So question number one, freelancing কি permanent career এ develop করা good decision? I think already they ডেফিনেটলি, got the answer, so what do you want to ইয়া say? ডেফিনেটলি। এখন হচ্ছে যেহেতু আমরা জানি এই মার্কেটটা দিন দিন বড় হচ্ছে, বাড়ছে, হুম এবং এটাকে ডেফিনেটলি পার্মানেন্টলি নেওয়া যায়, শুধুমাত্র আমাদের হুম দেশের মানুষের মাইন্ডসেটটা একটু চেঞ্জ হতে হবে। কারণ এখনকার যুগে যারা ফ্রিল্যান্সার আছে তারা একটাই কমপ্লেন করে যে বিয়ে করতে গেলে
মেয়ের বাবা রাজি হতে চায় না, কারণ তারা বোঝে না যে ফ্রিল্যান্সিং মানেটা কি। শুধুমাত্র এই মাইন্ডসেটটা যতদিন না চেঞ্জ হবে ততদিন পর্যন্ত কিছুটা রিস্ক থেকে যায় বিয়ের বেলায়। এছাড়া আমি অনেক ফ্রিল্যান্সারদেরকে দেখেছি যারা মোটা অঙ্কের টাকা ইনকাম করে, বিশাল অ্যামাউন্টের টাকা ইনকাম করে, অথচ হয়তোবা কোনো মেয়ের বাড়িতে প্রপোজাল নিয়ে গেল, তখন তারা জব খুঁজে, যে কোনো একটা জবে জয়েন করে বলি যে ছেলে জব করে, ছেলে চাকরি করে, তাহলে বাড়ির মানুষ মানবে। মানে এই একটা চ্যালেঞ্জ। এটা আমার যদিও খুবই আমার সিলি আমার একটা তো চ্যালেঞ্জ ধারণা এবং এটা সবাই ইজ গোইং টু চেঞ্জ বিকজ অফ কোভিড-19, বিকজ আপনি জব কোথায় পাবেন, কবে পাবেন, কোথায় গিয়ে জব করবেন, কিভাবে জব করবেন, কোথায় যাবেন, সি দ্য সিনারিও, ঘরে বসে ফ্রিল্যান্সিং। রাইট, রাইট। তো এটা যদিও সিলি একটা বিষয়, বাট এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব র‍্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এজন্যই আমি বলছি যে এই মার্কেটটা আসলে খুবই বুমিং একটা মার্কেট। এটা কখনোই থেমে থাকবে না এবং এটাকে পার্মানেন্টলি নেওয়া যায়। এবং ফ্রিল্যান্সিংটা কিন্তু শুধুমাত্র যে এরকম না যে ওয়ান টু ওয়ান আমি কাজ করছি সারা জীবন এভাবেই কাজ করে যাব। এটা আরো বড় করা যায়, এটা থেকে আরো বড় করা যায়। সো স্টেবল তারাই হয় যাদের, আপনি আবারও বলছিলেন, গ্রোথ মাইন্ডসেট বা স্কেলেবল করার যে মাইন্ডসেটটা, একটা কাজকে সে যদি স্কেলেবল করতে পারে তাহলে টিকে থাকতে পারবে। এখন একজন মানুষ যদি সারা জীবন ক্লায়েন্টদের কাজ করে যায়, ক্লায়েন্ট কাজ দিচ্ছে, সে বসে বসে করছে, এভাবে একটা সময় সে আসলে একঘেয়েমিতে চলে আসবে, আর তখন হয়তো সে আর কন্টিনিউ করতে পারবে না। সো পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে নিতে হলে তার একটা প্ল্যান লাগবে যে আমি এটাকে আরো বড় করব, ব্রড করব। আমি হয়তো আমার একটা টিম ডেভেলপ করব, আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট থাকবে যারা আমাকে প্রতিনিয়ত কাজ দিয়ে যাবে, এবং সেই কাজগুলো আমি আমার টিমকে নিয়ে করব এবং এখানে একটা বিজনেসের মতো দাঁড় করাবো। এটা হচ্ছে স্কেলেবল মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেট। তখনই কিন্তু সে টিকে থাকতে পারবে। বাট সে একদম, আমি যদি ধরি যে 25 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত সে কম্পিউটারের সামনে বসে সারাদিন কাজই করছে, এটা কোনো লাইফ হলো না। আমার মনে হয় এইটাকে চেঞ্জ করে যদি এরকম কোনো একটা প্ল্যান থাকে যে না, আমি এটাকে একটা বিজনেস হিসেবে দাঁড় করাবো, আইল বিল্ড এ টিম, তাহলে সেটাকে পার্মানেন্টলি নেওয়া যায়। বাট ওয়ান টু ওয়ান একা কাজ করে সারা জীবন ফ্রিল্যান্সিং করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। Very good. So growth mindset, quick reference. If you want to know more about the growth mindset, Google it and also get a very good book by Professor Carol Dweck of Harvard University. So that's a breakthrough book. Coming up, rapid fire questions. Question number 2 from Anika Tasnim. Freelancing ki Okay, the same question. Good decision, Ken. I think you have given the answer. Yes. Azmi, freelancing এর জন্য basic কাজগুলো কি কি? I think you have already given the answer. Just if you can sum it up shortly. ওকে, সো বেসিক্যালি প্রথমত হচ্ছে ওই কম্পিউটারের লিটারেসিটা থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে ভালো জানতে হবে। এরপরে যে কোনো একটা পার্টিকুলার স্কিলকে ধরে সেটাতে এক্সপার্ট হতে হবে। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেটা হতে পারে ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, যে কোনো একটা স্কিল, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হতে পারে। যে কোনো একটা স্কিলকে ধরে সেটাতে মাস্টার হতে হবে, তাহলেই ফ্রিল্যান্সিং করা পসিবল। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া যদি থাকে তাহলেই ডান। Fantastic. So next question coming up from সৈকত সরকার। হোয়াটসঅ্যাপের কোনো নিজস্ব সার্ভার নেই, যে দেশে ব্যবহার হয় সে দেশের মোবাইল নম্বরকেই সার্ভার নিয়ে কাজ করে, এই ব্যাপারটা যদি বলতেন। সার্ভারের বিষয়টা হচ্ছে, ধরেন মোবাইল নাম্বারকে ডিরেক্টলি সার্ভার বললে ভুল হবে। আমরা জানি যে প্রত্যেকটা দেশেই ক্লাউড বেস সার্ভার থাকে, মানে প্রত্যেকটা দেশে সার্ভার থাকে, বাংলাদেশে সার্ভার আছে, প্রত্যেকটা দেশে সার্ভার আছে। তারা হচ্ছে এইভাবে লোকাল যে সার্ভার গুলো আছে সেগুলোকে ব্যবহার করে, বাট মোবাইল নাম্বারকে সার্ভার ব্যবহার করে জিনিসটা ডিরেক্টলি এরকম না। So cloud based. So Shahriar Imon, next question, উনি যেটা করেছেন, আপনাকে ডিজাইনিং এর পথে নিজেকে কিভাবে এস্টাবলিশ করব, ডিজাইনিং এর সফটওয়্যার গুলো শিখছি কিন্তু প্রায় হতাশ হয়ে যায়, কিভাবে কি করব, একটা ভালো গাইডলাইন কোথা থেকে পেতে পারি? ওকে, উনি যেরকমটা বলছেন একদমই নিতান্ত একটা প্রশ্ন করেছেন। ডিজাইনিং এর সফটওয়্যার শিখছেন বললেন উনি। ডিজাইনিং এর সফটওয়্যার শেখাটা আসলে ইম্পর্টেন্ট না, মানে উনি ভুল জায়গাটাই ফোকাস করছেন। সফটওয়্যার ইজ এ টুল। সফটওয়্যার হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে কাজ করতে হয়। সো এই টুলটা জানার আগে জানতে হবে টুলটা কিভাবে ব্যবহার করতে হয়, বা টুলটা ব্যবহার করে সে কি করবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। টুল আছে তার কাছে, বা টুল দিয়ে সে কি করবে, মানে সফটওয়্যার সম্পর্কে জানা মানে হচ্ছে হাতুড়ি কিভাবে কাজ করে এটা আমি জানি, হাতুড়ি দিয়ে আমি বাড়ি দিতে পারি, বাট হাতুড়ি দিয়ে কোথায় বাড়ি দিব, কিভাবে বাড়ি দিব, কত জোরে বাড়ি দিব, বাড়ি দিলে কি হবে, এই জিনিসটা জানা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ডিজাইনের জন্য সবচেয়ে বড় যে সেন্সটা লাগে, আমরা ক্রিয়েটিভ স্কিল নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে ভিজুয়ালাইজেশনের অ্যাবিলিটি তো থাকতে হবে। যে আমি এক্সাম্পল দিচ্ছি, লোগো ডিজাইন কিভাবে করতে হয়। আপনি জানেন যে পেন টুলের কাজ কি, একটা সফটওয়্যার আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা দিয়ে ডিজাইন করা হয়। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই মোস্ট ইউজড একটা টুল হচ্ছে পেন টুল। তো আপনি জানেন যে পেন টুলের কাজ কি, পেন টুল কিভাবে কাজ করে, বা পেন টুল দিয়ে কি কি করা যায়, এটা আপনি জানেন।
কিন্তু পেন টুল দিয়ে যে একটা শেপ তৈরি করতে হবে, সেই শেপটা হুম। কিরকম হবে, কোন শেপ তৈরি করলে ভালো হবে, সেই শেপের কালারটা কোনটা দিলে ভালো হবে, সেই শেপটা দিয়ে আপনি কি কি তৈরি করতে পারেন, আপনার মধ্যে সেই ক্রিয়েটিভ স্কিলটা ডেভেলপ করতে হবে। এবং সেই জন্য আপনাকে হুম। প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। ভালো ডিজাইনার যারা আছে তারা বলে ক্রিয়েটিভ স্কিল বা কালার হুম। সেন্স এগুলো তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ভালো ভালো ডিজাইন দেখতে হয়, দেখে দেখে সেগুলো প্র্যাকটিস করতে হয়, তাহলে আপনার মধ্যে সেই অ্যাবিলিটিটা গ্রো করবে। তবে কখনোই সফটওয়্যারের যে টুলগুলো এটাকে গুরুত্ব দিবেন না, বেশি গুরুত্ব দিতে হবে আপনার সেই হুম। ব্যাকএন্ডে যে স্কিলগুলো, মানে ক্রিয়েটিভ স্কিলটাকে বেশি গুরুত্ব দেন, সেটাকে বেশি করে আপনি গ্রো করার চেষ্টা করেন। হুম। সফটওয়্যারটা সবাই পারবে এবং এটা আপনার 2 ঘন্টা সময় যদি দেন সফটওয়্যার উপরে তাহলে ইটস ডান, আপনি সফটওয়্যার পেরে যাবেন। বাট হুম। ক্রিয়েটিভ স্কিলটা, ক্রিয়েটিভ হুম। সেন্সটা আপনার মধ্যে গ্রো করতে হবে, তাহলে আপনি ডিজাইনে ভালো করতে পারবেন। গ্রেট, জাস্ট টু সাপ্লিমেন্ট সোহাগ ভাই আমার সাথে, আমি যার কথা বলবো আর্ল নাইটিঙ্গেল, বর্তমান শতাব্দীর সবচেয়ে বেশি আসলে যিনি সেলফ ডেভেলপমেন্টের গুরু। আমরা যদি বলি যে আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি যার হাত ধরে অনেক দূর এগিয়েছে, হি ইজ ওয়ান অফ দেম, আর্ল নাইটিঙ্গেল। উনি নেপোলিয়ন হিলের সাথে বা তার পরের সময় থেকে উনি এসছেন, নেপোলিয়ন হিল এবং অন্যান্য আরো যারা আমি ওয়ার্ল্ড আমার ফেমাস। ফোনটা একটু চার্জে দিই, হ্যাঁ, আমার ফোনের হ্যাঁ, চার্জ শিওর কমে শিওর। গেছে। নেপোলিয়ন হিল যেটা বলেছেন যে আসলে ইমাজিনেশন ইজ দ্য ফ্যাক্টরি, যেখানে আপনার কোনো টুলস লাগবে না, কোনো টেকনিক লাগবে না, ইফ ইউ নো হাউ টু ইমাজিন ইট, বিকজ দিস ইজ দ্য রাইট, বিগেস্ট ফ্যাক্টরি। You can create, you can color it, you can name it, you can know, expand it, you can hire it, you can fire it, you can experiment it. Imagination. He said, this is the factory of mankind. Unfortunately, we are not using this mankind. Today, Shwagba, you have really nicely articulated the power of imagination, which is just again a reminder, the self-development, the powerhouse is here. Next question coming up from Murad Hussain. Now I am 38. Murad Hussain, I want to learn programming language. Would I be able to cope with? And at least how many years I have to submerge into learn these skills? 38 বছর বয়সে এসে আর কতদিন সময় লাগতে পারে সফট স্কিল ওকে। গুলো এই শেখার জন্য? এটা বয়স কি কোনো কমপ্লিটলি বাধা? ডিপেন্ড করে ওনার অ্যাডাপ্টিবিলিটির উপরে, যে উনি কতটা হুম। সহজে অ্যাডাপ্ট করে নিতে পারছেন। এখন উনি যদি মনে করেন যে না, ইন্ডাস্ট্রিতে এখন প্রোগ্রামিং এর ডিমান্ড হুম। আছে, সো আমি হুম। প্রোগ্রামিং এ যাই, তাহলে আমি বলবো এটা একটা বিশাল একটা কেস, যে উনার আসলে কি চিন্তা করে উনি প্রোগ্রামিং করতে আসছেন এটার উপর ডিপেন্ড করে যে উনি কতটুকু সময় নেবেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করার জন্য। উনার যদি ভালো লাগে, এটা মানে ভালো লাগার জায়গা যদি এটা হয় যে না, কম্পিউটার প্রোগ্রামিং করতে আমার ভালো লাগে, তাহলে হুম। তার বেশি সময় লাগবে না। এমন আমি এমনও মানুষ দেখেছি যারা 1 বছরে প্রোগ্রামিং করে অনেক কিছু করে ফেলেছে, অনেক ভালো প্রোগ্রামার হয়ে গিয়েছে 1 বছরে। 6 মাসেও আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারবেন যদি রাইট ল্যাঙ্গুয়েজটা সে রাইটলি শিখে তাহলে। বাট সময়টা কমপ্লিটলি সাবজেক্টিভ। তবে আমি বলবো আপনার যিনি প্রশ্নটা করেছেন, আপনার যদি আগ্রহ থাকে ডেডিকেটেডলি শেখার যান, এবং আপনি যদি ধরে রাখতে পারেন আপনার সেই মোটিভেশনটুকু, তাহলে আমার মনে হয় খুব হুম। বেশি দিন লাগবে না। 6 মান্থস ইজ এনাফ। কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 6 মান্থস ইজ মোর দ্যান এনাফ। যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং যে ইজি ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আমি যদি হুম। পাইথনের এক্সাম্পল দেই, তাহলে পাইথন খুব ইজিলি 6 মাসে শেখা যায় এবং পাইথন দিয়ে আপনি হুম। অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এবং একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পরে যদি আপনার মধ্যে ভালো লাগাটা কাজ করা শুরু করে, আপনি যদি ফিল করে না চান, হুম। প্রোগ্রামার কিন্তু প্রোগ্রামিং করাটা কিন্তু খুব আমি বলবো খুব কি বলে এনজয়েবল একটা কাজ না, যদি সে এনজয় না করে সেটা। হুম। সারাদিন বসে বসে কোড করা, হুম। কোথাও একটা জায়গায় ভুল যদি হয়ে যায় তাহলে পুরা কোড দেখে আবার সেই কোড ফিক্স করা, বাগ ফিক্সিং, এরকম নানান রকম কাজ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। তো এই যে মানে আমি এক কথায় বলতে গেলে প্যাশন, আপনার যদি প্যাশন থাকে, হুম। কম্পিউটারকে যদি আপনি ভালোবাসেন, হুম। তাহলেই আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি শিখতে হুম। পারবেন। আদারওয়াইজ অনেক সময় লেগে যাবে। এবং এটা আমি সবাইকে সবসময় বলি হুম। যে যেই কাজে আপনি প্যাশনেট সেটাই করেন। প্যাশনেট না হয়ে শুধু ডিমান্ড দেখে যদি করতে যান তাহলে আবার হুম। সমস্যা হয়ে যাবে। এবং আমরা এটাও জানি, আপনি যেহেতু একজন কোচ, তো আপনি জানবেন যে মানুষের প্যাশন আসলে খুঁজে বের করে দিতে হয়। মানুষ হুম। জানে না। হুম। কাউকে যদি জিজ্ঞেস করা ট্রু। হয়, আমি যেমন আমার স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞেস করি তোমাদের প্যাশন কি? কেউ বলতে পারে না। হুম। যে তার হুম। আসলে প্যাশন কি? কোন কাজটা করতে তার ভালো লাগে? বলতে পারে না। সো এই প্যাশনটা আগে নিজেকে এক্সপ্লোর করে সেলফ অ্যাসেসমেন্টটা করতে হবে আগে, করে নিজেকে খুঁজে বের করতে হবে নিজের মধ্য হুম। থেকে যে আসলে কোন কাজটা আমার পছন্দ। যদি প্রোগ্রামিং আপনার পছন্দ হয় তাহলে হুম। 6 মান্থস ইজ মোর দ্যান এনাফ। আর যদি মনে করেন যে না পছন্দ না, আপনি কম্পিউটারের সামনে 2 ঘন্টা বসে থাকলে বিরক্ত হয়ে যান, তাহলে হুম। ডেফিনিটলি সময় বেশি লাগবে। অ্যাবসলিউটলি। আমি শুধু একটা কথা বলবো, লিও বুস্কালিয়া তার একটা বইয়ে লিখেছে যে আসলে হি ইজ অ্যাকচুয়ালি হি হ্যাজ প্যাটেন্টেড লাভ ওয়ার্ড, হি ইজ ওয়ান অফ দি ফেমাস রাইটার, যে সামওয়ান ফ্রম ইটালি
at the age of 78 সে তখন he got then invented his purpose of life. He wanted to serve mankind and humanity, but again he thought if she could be a doctor, could have been better to serve the humanity. Then again যেই ভাবা সেই কাজ, doctor না. So what's the difficulties to become a doctor? যেই ভাবা সেই কাজ, সেই বয়সে at the age of 78 she started to go to medical school and college, right? And then she became a doctor. Again there are also references 90s এ এসে ম্যারাথনের জন্য প্রিপেয়ারনেস তৈরি করেছে, 90s এসে বডি বিল্ডিং, and then got it right. So age is not a, age is just a number. Murad Hussain, come on, you are 38, it doesn't matter, right? The world is waiting for you, so come on. So next question, rapid fire. Azmi Angon, গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কিভাবে আমি ফ্রিল্যান্সিং এ ভালো একটা জায়গায় করে নিতে পারি? এটা যে কোনো স্কিলের বেলায়, ফ্রিল্যান্সিং না শুধু, যে কোনো স্কিলের বেলায় আপনাকে যেটা করতে হবে, যদি গ্রাফিক্স ডিজাইন আপনি স্কিলড হন অলরেডি, তাহলে তো আপনি একদম একটা মেজর স্টেপ পার করে ফেলেছেন। যদি না হন, তাহলে গ্রাফিক্স ডিজাইনে আগে নিজেকে স্কিলড করতে হবে। মার্কেটে অন্যরা যারা কাজ করছে তাদের সাথে নিজেকে একটু কম্পেয়ার করে দেখেন যে আপনার লেভেলটা কতটুকু আছে। ডেফিনেটলি তাদের লেভেলে আপনাকে আসতে হবে। আসার পরে আপনি যে কোনো একটা মার্কেট প্লেস ধরে সেখানে একটু লেগে থেকে কাজ করুন। অনেকে আছে মার্কেট প্লেস সুইচ করে, লাফালাফি করে, এটা থেকে ওটাতে যায়, বলে এটাতে সফলতা পাচ্ছি না তাহলে অন্যটাতে যাই। এটা না করে একটা মার্কেট প্লেস চুজ করে সেটাতে লেগে থাকুন। যদি বছর খানেক আপনি কাজ না পান, স্টিল আপনি এইটাতেই লেগে থাকুন। খেয়াল রাখবেন, যখনই আপনি কাজ পাওয়া শুরু করবেন তখন কিন্তু সেটা আর থামবে না। এবং এটা আমি সবাইকেই বলি যে আউটপুট কিন্তু কখনোই হুট করে আসে না। আপনি একটা আম গাছ আজকে লাগালেন, আম গাছ লাগিয়ে পরের দিন আপনি আম গাছের গোড়ায় গিয়ে বসে থাকবেন যে আরে আম হচ্ছে কি হচ্ছে না আপনি দেখার জন্য। এরকমটা তো হবে না। আগে আম গাছ লাগাতে হবে, পানি দিতে হবে, সেবা যত্ন করতে হবে, সেটা যেন গরু ছাগলের না খেয়ে ফেলে সেজন্য এটাকে প্রোটেক্ট করতে হবে। এরপরে একটা সময় হলে আপনি আম পাবেন। এরপরে কিন্তু প্রতি বছর বছরই আপনি আম পেতে থাকবেন। ব্যাপারটা এরকমই। আপনি যখনই ফ্রিল্যান্সিং করতে যাবেন, মার্কেট প্লেসে গিয়ে দেখবেন আপনি সফল হচ্ছেন না। আপনি যদি বিডিং সিস্টেমে কাজ করেন তাহলে বিড করছেন কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না। ফাইবার হলে আপনি গিগ খুলে রেখেছেন কিন্তু কেউ অর্ডার করছে না। এরকম দীর্ঘদিন হয়তো আপনি বসে থাকবেন, বাট যখনই অর্ডার আসা শুরু করবে সেটা দেখবেন কম্পাউন্ডিং হারে আসবে, চক্রবৃদ্ধির হারে বাড়বে প্রত্যেকদিন। আজকে একটা আসলো, পরদিন দুইটা, পরদিন হয়তো চারটা চলে আসবে, আটটা চলে আসবে। এইভাবে আপনার কাজ কিন্তু আমি দিনে বলবো না, উইকলি বলতে পারি, উইকলি হয়তো 8টা কাজ আপনার চলে আসছে। এইভাবে কম্পাউন্ডিং হারে আপনার কাজ তখন বাড়বে। এবং এরকমও ফ্রিল্যান্সার আমি দেখেছি যারা শুরুর দিকে অনেক হতাশ ছিল, কাজ পায় না, এরপরে হতাশ হয়ে গিয়েছে যে কাজ কমপ্লিট করতে পারে না। সো ডেফিনেটলি লেগে থাকবেন কোন একটা মার্কেট প্লেসে, তাহলে অবশ্যই সফলতা পাবেন। সেটা ফ্রিল্যান্সিং, সরি সেটা গ্রাফিক্স ডিজাইন হোক অথবা অন্য যে কোনো স্কিল। অ্যাবসলিউটলি। আমরা সবাই জানি নেপোলিয়ন হিলের কথা, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দি ফেমাস বুক রিটেন বাই নেপোলিয়ন হিল, দ্যাট ইজ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সেই বইয়ের একটা বিখ্যাত চ্যাপ্টার পারসিস্টেন্স, এবং উনি বলেছে পারসিস্টেন্স ইজ দ্য কি। অর্থাৎ পারসিস্টেন্স উনি বলেছে যে ইটস এ আয়রন টু দ্য রড। উনি বলেছে যে if you can build the ability of persistence, nothing is impossible in this earth, in planet, period. He said it is nothing is impossible. Persistence is the key. So আমাদেরকে লেগে থাকতে হবে, আমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে, এবং আমাদেরকে পারসুয়েসিভনেসটা ডেভেলপ করতে হবে। কথাই বলে যে if you drop water onto a stone continuously, persistently, the stone এটাও গলে যাবে একদিন। But question is, are you persistent or not? So that's I wanted to add. Saib bin Mahmood, which soft skill is mandatory need for a business student? অনেকগুলো স্কিল ম্যান্ডেটরি, এখানে একটা স্কিল বলা যাবে না। আমরা যে কয়েকটা স্কিলের কথা বললাম মোটামুটি সবগুলো স্কিলই ম্যান্ডেটরি। এটা হয়তো বা পরিমাণে কোনোটা কম বেশি হতে পারে, যেটা একটু কম হলেও চলে, বেশি হলেও চলে। এটা টোটালি একদমই লাইক কেস টু কেসও ভ্যারি করে, যে এই জায়গাটাতে এক ধরনের আপনি যদি মার্কেটিং এ কাজ করে থাকেন তাহলে আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল অনেক বেটার হতে হবে কম্পেয়ার টু টেকনিক্যাল স্কিল। ডেফিনেটলি টেকনিক্যাল স্কিলও দরকার, বাট এখানে হয়তো বা টেকনিক্যাল স্কিলটা একটু কম দরকার। সো ম্যান্ডেটরি স্কিলের কথা যদি বলি, তাহলে যে কটা স্কিলের কথা আমরা আজকে আলোচনা করলাম এগুলো সবগুলোই ম্যান্ডেটরি, সবগুলোই আপনার থাকতে হবে কম বেশি যতটুকু হোক। এবং এই স্কিলগুলোর মধ্যে থেকে অনেকগুলো স্কিল কিন্তু আমাদের মধ্যে ন্যাচারালি থাকে। তো ভয় পাওয়ার কিছু নেই যে আমাকে নতুন করে সবগুলো স্কিল আবার অর্জন করতে হবে। সফট স্কিল গুলো এমন একটা জিনিস যেটা আমাদের মধ্যেই আছে, আমাদেরকে জাস্ট এটা ঝালাই করে নিতে হবে একটু, এবং একটু অ্যাওয়্যার হয়ে সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। অ্যাবসলিউটলি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা এতদিন শুনে আসছি, কিন্তু এখন আমরা একটু যোগ করে দিতে চাই কারেক্ট প্র্যাকটিস, নট রং প্র্যাকটিস।
because practice makes a man perfect. It's true, but হুম, I want to ask, আমরা অনেকেই কিন্তু long time wrong practice এর ভিতরে যাচ্ছি, right? So it's not হুম, getting হুম। sharpening. So যেটা জন ম্যাক্সওয়েল তার বইতে একটা বইতে লিখেছে যে 15 laws of invaluable growth সে একটা জায়গায় কোট করেছে, sometimes we need to pause to understand Right. আমরা কি কারেক্ট পথে যাচ্ছি, কারেক্ট প্র্যাকটিস করছি নাকি রং প্র্যাকটিস করছি। if we are doing wrong practice, the pause would give you the benefit because you stopped. রাইট, এবং এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। অনেকেই বলে যে শিখতে হবে, শিখতে হবে, এটা শিখতে হবে, ওটা শিখতে হবে। কিন্তু এখনকার যুগে আমরা জানি, সবাই বলছে যে লার্নিং এর চাইতে আনলার্নিং টা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা Correct. মানুষ শিখতে পারে খুব সহজে, কিন্তু ভুলতে কিন্তু সহজে পারে না। এজন্যই বলছি যে যারা রং প্র্যাকটিস করছে, যদি সে ফিল করতে পারে যে না, এটা আমি একটা রং প্র্যাকটিস করছি, তাহলে সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক টাফ। সো লার্নিং এর পাশাপাশি আনলার্নিং এও অনেক গুরুত্ব দিতে হবে। ফ্যান্টাস্টিক। একটা কথা আছে যে লার্ন, আনলার্ন এন্ড রিলার্ন। সো এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ। সো নেক্সট কোয়েশ্চেন ফর ইউ ফ্রম আফসারা আদিবা। I have a question that the people's superstitions, though we are developing, but people's thinking aren't changing mainly. Many people's cannot understand about this soft skill, technical skill, and it is etc. For this reason, many people are frustrated to engage to learn that skill. Then what should we do to develop the people's thinking? Can you do anything to change people's এটা thinking? হ্যাঁ, হ্যাঁ, উনি একদম রাইট কথা বলেছেন যে কিছু সুপারস্টিশন এখনো পর্যন্ত আছে, এবং মেইনলি যাদের, যদি কেউ দেখে থাকেন ওইরকম মানুষ, তাহলে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমাদের একটা জেনারেশন আছে এখনো যারা হচ্ছে অতটা টেক সেভি না। আমি টেক সেভি বলছি এই জন্য যে তারা হয়তো চেঞ্জ মেন্টালিটিটাতে অতটা অভ্যস্ত না। একটা দীর্ঘ সময় ধরে হয়তো বা তারা একই রকম ভাবে চলে এসছে, হঠাৎ করে যখন মার্কেটে একটা ডিসরাপশন এসছে, যখন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো বা সেটার সাথে তারা অত তাড়াতাড়ি চেঞ্জটাকে অ্যাডপ্ট করে নিতে পারছে না বা কোপ করতে পারছে না। সেই কারণে হয়তো তারা এই জিনিসগুলোর ভ্যালুটাও অত ভালোভাবে বুঝছে না। বাট এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি জানেন কোম্পানিগুলোর এমডি সিইও পদে কিন্তু এখন ইউথরা জয়েন করছে, এবং তারা কিন্তু সেই সুপারস্টিশন গুলোকে রিমুভ করে দিচ্ছে। এটা যদিও রাতারাতি হয়ে যাবে না, আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জটা করার জন্য যিনি প্রশ্ন করেছেন ওনার মতো মানুষদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ আপনি যদি ভালো কাজ করে, আপনি যদি এই স্কিলটাকে ডেভেলপ করে, নিজে যদি একটা কোম্পানি ডেভেলপ করেন, কিংবা আপনার অ্যাবিলিটিটাকে প্রুফ করে যদি আপনি একটা কোম্পানির সিইও বা একটা আপার ম্যানেজমেন্টের পজিশনে যদি আপনি বসেন, তাহলে আপনিই কিন্তু এই সফট স্কিল গুলোর ভ্যালুটা দিতে পারবেন। সো কাজটা আসলে, আমরা যদি বসে থাকি যে আচ্ছা ঠিক আছে মার্কেট তৈরি হোক, আমাদের এই সফট স্কিলের ভ্যালু তৈরি হোক, তারপরে আমরা হচ্ছে মার্কেটে গিয়ে নামবো, এটা বললে আসলে ভুল হবে। এই মার্কেটে যদি সুপারস্টিশন থাকে, তাহলে সেটা রিমুভ আপনাকে আমাকেই করতে হবে, আমাদের স্কিল দ্বারা আমাদেরকে ওই পজিশনে যেতে হবে। যদি চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা ওভারকাম করে, এই তো চ্যালেঞ্জ ওভারকাম করাও কিন্তু একটা স্কিল, এটাও একটা এন্টারপ্রেনারিয়াল অ্যাবিলিটি। তো এই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করে, সমস্যা যেখানে সমাধান সেখানে অবশ্যই আছে। তো এই সমাধানগুলো করে আমরা যদি সেই পজিশনে গিয়ে বসতে পারি, তাহলে আমরাই এই সুপারস্টিশন গুলোকে রিমুভ করব, এবং একটা জেনারেশন পরে এটা একদমই থাকবে না। Absolutely, that also এটা আমাকে মানে মনে করিয়ে দেয় এই মুহূর্তে one of the famous quotation I think all of us know, Gandhiji, right? Be the change that you want to see in the world. So actually, why wait for somebody else? Be the change. অর্থাৎ আপনি নিজে সেই চেঞ্জটা হন এবং be the example so that people can talk about you. Come on. So এটা that means আমরা কেন অপেক্ষা করব অন্যরা চেঞ্জ হবে then I will? What is the guarantee যে অন্য চেঞ্জ হওয়া পর্যন্ত I would be able to sustain? No, cannot. So যেটাকে আসলে বলে যে লিমিটিং বিলিফ থেকে বের হয়ে এসে out of the thought, out of the box আমাকে চিন্তা করতে হবে। And exactly that is যে আসলে আমাদের যে societal belief, which is the limiting belief, which is the within the box thinking. The society এভাবে চিন্তা করছে, parents এভাবে চিন্তা করছে, institution এভাবে চিন্তা, these are the box, these are the structure. যে আজকে যেটা আপনার থেকে শুনলাম যে 2-3 বছরে যে 2.5-3 লক্ষ টাকার ক্যারিয়ার এস্টাবলিশ হওয়া যায়, রাইট? দিস ইজ তারা পেরেছে। ডেফিনেটলি যারা আউট অফ দ্য বক্স থিঙ্ক করেছে, ডেফিনেটলি যারা কারেজিয়াস, ডেফিনেটলি যারা ট্রেন্ড সেট করেছে, আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলছি, এন্টায়ার ইন্ডাস্ট্রি তারা লিড করছে, রাইট? তারা ডেফিনেটলি দে বিকাম এ লার্জ এন্টারপ্রেনিয়র, দে আর গাইডিং, দে আর লাইট হাউস। I mean, people like you, like who is actually doing it, showing it. A leader is who he shows the path by doing it.
তো এটাই আমার আসলে বলার, ওটার সাথে অ্যাড করার। আসলে এই জায়গাটা সোহাগ ভাই একটু যদি বলেন যে অ্যাকর্ডিং টু ইউ, what are the mental obstacles that you have seen over the years? আপনি যেটা বলছিলেন লিমিটিং বিলিফস, এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় আহ, আমার মনে হয় অবস্টেকল, মেন্টাল অবস্টেকল। যে মানুষের মধ্যে বিলিফটা এখনো পর্যন্ত অনেক লিমিটেড। মানুষ এখনো পর্যন্ত অন্যের কথায় চলে, অন্য কি করছে সেটা দেখে, যে অমুকের ছেলে এটা করেছে, অমুক বড় ভাই এটা করেছে, ওটা করেছে, তাহলে আমাকেও এটাই করতে হবে। এবং আমাদের দেশের একটা বড় একটা, আমি এটাকে অনেক সময় ডিজিজ বলি, কেউ মাইন্ড করবেন না প্লিজ, ডিজিজটা হচ্ছে বিসিএস। আমি বিসিএস কে খারাপ বলছি না, আই ডোন্ট হেট ইট, বাট ইটস এ ডিজিজ। কেন এটা একটা ডিজিজ? কারণ হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমার এক বড় ভাই বিসিএস ক্যাডার হয়েছে, ক্যাডার হওয়ার পরে সে এরকম ভালো একটা পজিশনে আছে, তাহলে আমাকেও বিসিএস এর জন্যই পড়াশোনা করতে হবে, বিসিএস এর জন্যই প্র্যাকটিস করতে হবে। বাট তারা কখনোই এটা চিন্তা করে না। আমাদের সোসাইটির মধ্যে এই বিলিফটা তৈরি হয়ে গেছে যে বিসিএস ক্যাডার মানেই তার লাইফ সেট, সে কোনো কিছুতেই আটকাবে না। ছেলে হলে তার ঘরে সুন্দরী বউ থাকবে, মেয়ে হলে খুব ভালো ঘরে তার বিয়ে হবে, এবং সবকিছু মিলে তার লাইফ পুরো সেটেল। এটা হচ্ছে একটা লিমিটিভ বিলিফ। কেন? আপনি দেখেন একজন বিসিএস ক্যাডার কত পর্যন্ত স্যালারি পেতে পারে, তার একটা লিমিট যদি বলি, তাহলে সে 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত সে স্যালারি পাবে। বাট একজন ব্যক্তি যদি তার একজন বিসিএস ক্যাডার হওয়ার, একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে স্কিলটা, অ্যাবিলিটিটা যেটা দরকার, এই যে আপনি যেটা বলছিলেন যে কনসিস্টেন্সি মেনটেন করে এত পরিশ্রম করে একজন মানুষ বিসিএস ক্যাডার হয়, এই অ্যাবিলিটিটা যদি আপনার মধ্যে থাকে এবং এই অ্যাবিলিটিটা যদি আপনি একটা বিজনেসে লাগান, তাহলে আপনার আর্নিংটা কত হবে? স্কাই ইজ দ্য লিমিট। কোনো লিমিট নেই বিজনেসে, স্কাই ইজ দ্য লিমিট। তো আমার মনে হয় এটাই লিমিটিং বিলিফ, যে আমাদের চিন্তাধারা এখনো পর্যন্ত বিসিএস ক্যাডারের উপরে যায় না। মানে হাইয়েস্ট সম্মানের পজিশন কি? বিসিএস ক্যাডার। এর থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। আমি এই ধরনের কিছু লিমিট এই জন্যই বলছি যে আরো আছে। গভর্নমেন্ট জব আরেকটা বিষয় এখানে, যে গভর্নমেন্ট জব হলেই, আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি 2016 সালে, এখন 2020, 4 বছর, এখনো পর্যন্ত আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা এখনো সরকারি চাকরির পেছনে ছুটছে। বাট তারা বলছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে কেন 4 বছর, কেন তোমরা বেকার, বলে যে আসলে রাইট ট্র্যাক পাচ্ছি না, মানে ওই যে লবিং পাচ্ছি না, আমার তো রেফারেন্স নাই ভালো, সেই কারণে আসলে চাকরিটা হচ্ছে না। আমি বললাম, তাহলে তুমি কোন একটা প্রাইভেট কোম্পানিতে কেন জব করো না? বলে, আমি যদি প্রাইভেট কোম্পানিতে জব করি তাহলে পড়াশোনা করার সময় পাবো না। তো সে একদম বাচ্চা বয়স থেকে মানে 20-25 বছর বয়স পর্যন্ত সে পড়াশোনা করেছে, এখনো পর্যন্ত সে পড়াশোনাই করছে, এবং বলছে চাকরি পাচ্ছে না কারণ পড়াশোনা করছে। তাহলে সে এত বছর, এই 25 বছর যে পড়াশোনা করলো, তাহলে সেই পড়াশোনা কোথায় গেল? এখনো সে পড়াশোনা করছে গভর্নমেন্ট চাকরির জন্য। অথচ আমি অনেককেই দেখেছি যারা হচ্ছে বিজনেসে, আমি নিজে কিন্তু বিজনেসের স্টুডেন্ট, বাট আমি আমার নাম সবাই আমাকে দ্য টেক ডক্টর বলে চিনে। এটা কিভাবে? আমি আমার স্কিলটাকে ওইভাবে গ্রো করে নিয়েছি। এখন আমার বিজনেসেও স্কিল আছে, টেকনিক্যাল স্কিলও আছে, দুইটাকে কম্বাইন করে বরং আমি ভালো কিছু করতে পারছি। বাট আমার ফ্রেন্ডদেরকে আমি দেখেছি, ওরা বিজনেসে পড়াশোনা করেছে, ওরা কোনোদিন কম্পিউটারে টাচও করে নাই। অ্যাসাইনমেন্টটা করা, প্রেজেন্টেশন স্লাইডটা তৈরি করা ছাড়া এর বাইরে ওরা তো কখনো কোনো কিছু করে নাই। তো ওরা এখন ওই যে সরকারি চাকরির পেছনে ঘুরছে। তো আমার মনে হয় এই কয়েকটা মেন্টাল যে অবস্টিকল আমাদের মধ্যে আছে, যে সরকারি চাকরি করতে হবে, বিসিএস ক্যাডারই হতে হবে, এর থেকে বাইরে আসতে হবে, আরো আরো বড় চিন্তা করতে হবে। বিসিএস ক্যাডার ইজ এ বিগ বিগ জিনিস, আমি জানি এটা ছোট কোনো জিনিস না, এবং খুবই সম্মানীয় একটা পজিশন। বাট এর বাইরেও যে চিন্তা করা যায়, এর বাইরেও যে যাওয়া যায়, এই বিলিফটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। তাহলে আমার মনে হয় যারা বিসিএস ক্যাডার হচ্ছে, তারা বাংলাদেশের একটা একটা বড় বিজনেস ম্যাগনেট হতে পারতো। ট্রু। আমার কাছে একটা ছেলে এসেছিল কয়েকদিন আগে, ঠিক আছে, মানে একটা ছেলে বলবো, একটা যুবক বলবো, যার বয়স 32 বছর এক্স্যাক্টলি, যে ঢাকার বাইরে একটা চাকরির অফার, চাকরি সে করতো, সেই চাকরি ছেড়ে দিয়েছে, ঢাকায় সে এসে বাসা ভাড়া করে টিউশনি করে সে বিসিএস এর জন্য তার এখন মাত্র সময় আছে, সে মরণপণ সবকিছু বাদ দিয়ে, ওই চাকরি বাদ দিয়ে সে বিসিএস এর মানে প্রিপারেশন নিচ্ছে। আমি তাকে বললাম যে হোয়াট ইজ দ্য গ্যারান্টি ইউ উইল গেট এ জব? হচ্ছে ফ্যামিলি থেকে প্রেশার, বিয়ে করেছে সেখান থেকে প্রেশার, সরকারি চাকরির জন্য এখন ট্রাই করতে হবে, ঢাকা বাইরে থাকা যাবে না। সো এই যে মাইন্ডসেট, আমি বাস্তব এক্সাম্পল দিলাম যে তার একটা চাকরি সে ছেড়ে দিয়ে ঢাকাতে বসে তার সরকারি চাকরির প্রিপারেশন, সে জব করবে না বাইরে, ওই জব সে বাসায় বসে পড়াশোনা করে 2-3 বছর সময় নিয়ে সে এখন আবার লাস্ট ট্রাইটা করছে। এর মধ্যে আপনি যে কথা বলেন যে ওই যে অ্যাটেনশনটা যদি আমরা দিই, ফোকাস এন্ড অ্যাটেনশন, যেটাকে আসলে আমি যেহেতু মেন্টাল সায়েন্সের মানুষ অর্থাৎ নিউরো সায়েন্সের মানুষ, হোয়ার অ্যাটেনশন গোস থিংস এক্সপ্যান্ডস, অর্থাৎ যে এনার্জিটা
যেই শক্তিটা আমরা বিসিএস এর জন্য অ্যাপ্লাই করছি, সিমিলার শক্তিটা যদি আমরা অ্যাপ্লাই করি টু বিকাম অ্যান এন্টারপ্রেনিউর এন্ড টু বিকাম এ ফ্রিল্যান্সিং এক্সপার্ট, আমার মনে হয় 3 বছরে, আজকে আপনি যেটা বললেন 3 বছর, 2 বছরও লাগবে না। এখানে এখানে জিম রন একটা কথা বলেছেন, জিম রন ইজ অ্যানাদার the stall mount figure in the world, you all about the Jim Rohn and Bob Proctor. ওরা যেটা বলছে যে কোনো প্রফেশনাল, ইভেন অ্যান্থনি রবিন্স, সবাই বলছে ইউ নিড 5 years যে কোনো প্রফেশনের টপ অফ দি লাইনে যেতে, অর্থাৎ 0 থেকে শুরু করে সেই প্রফেশনের নাম্বার 1-এ চলে যেতে ইউ নিড 5 years ম্যাক্স। সো একজন ব্যক্তি, আমরা অনেক সময় বলি যে যেই এনার্জিটা দিচ্ছে টু স্মোক, অর্থাৎ তার যে প্যাশন এন্ড পাওয়ারটা আছে টু স্মোক, নোয়িংলি দিস ইজ গোইং টু কিল মি, দিস রিকোয়ার্স সাম গাটস, তাই না? আমরা যদি সেই এনার্জি এবং ফিলিংটাকে, ওই অ্যাটেনশনটাকে ডাইভার্ট করি একটু স্কিলস এর ডেভেলপমেন্ট করার দিকে, পারসিস্টেন্স, আমার মনে হয় 5 বছর না, হাফ অফ দ্য টাইমে সেখানে মাই ডিয়ার ফ্রেন্ড, অর্থাৎ আমাদের আরেকজন ওয়ান অফ দি ওয়ার্ল্ড এর ফেমাস মোটিভেশনাল স্পিকার, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি নামটা ভুলে গেলাম, সে বলছে যে ইফ ইউ আর হাংরি, are you hungry for that? So that actually determines the path that where you are going to go. আমাদের আরেকটা কোয়েশ্চেন এসছে, দ্যাট ইজ টেকনোলজি বেসড কোন স্কিলটা দরকার along with a mainstream subject like textile engineering or foreign scholarship পাওয়ার জন্য আমার হার্ড স্কিলের সাথে কোন টেকনোলজি বেসড স্কিলটা থাকলে বেটার হবে? আলামিন আকাশ কোশ্চেনটা করেছে। সো বারবারই এটা বলছি যে কম্পিউটার লিটারেসিটা ইজ এ মাস্ট, কম্পিউটার লিটারেসিটা থাকতে হবে, আইসিটি নলেজটা থাকতে হবে। এটার পাশাপাশি আমার মনে হয় যদি ফরেন এডুকেশন বলেন, বিদেশের চাকরির কথা বলেন, তাহলে কিছু জিনিস আছে যেগুলো হার্ড স্কিলের মতোই, যেমন রিসার্চ করার অ্যাবিলিটি। রিসার্চ বলতে আমি এটা বোঝাচ্ছি না যে শুধুমাত্র স্ট্রাকচার্ড কোন একটা রিসার্চই হতে হবে। আমরা ডেটা নিয়ে কাজ করতে পছন্দ করি, অনেকেই আছে, আবার অনেকেই আছে ডেটা দেখতেই পারে না। বাট এই যুগে ব্যাপারটা এরকম হয়েছে যে অ্যানালাইসিস করা, স্টাডি করা, ডেটা নিয়ে কাজ করা, এই যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা দরকার। এবং এটা আমি এজন্যই বলছি যে আমি গুগলের কথা বলি এবং আমি বরাবরই এটা প্রেস করি, সবাইকে বলি যে একটা স্কিল যদি আপনার থাকে, এই একটা স্কিল, তাহলে টেকনোলজি বা যে কোনো স্কিল আপনি অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে গুগলে কিভাবে সার্চ করতে হয় সেটা ভালোভাবে জানা। এখন অনেকেই বলতে পারে যে আমি তো আমার মোবাইলে কিংবা কম্পিউটারে google.com এ গিয়ে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি, ইয়েস, বাট সেই সার্চ করার, আপনাকে সার্চ করা পর্যন্ত যেতে হবে। সার্চ করা এত ইজি না, ইটস নট দ্যাট ইজি। আমি এখনো পর্যন্ত দেখি, আমি যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করি, আমার একটা কমিউনিটি আছে ছোটখাটো, সেই কমিউনিটিতে আমি মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেল্প করার চেষ্টা করি। খুব সিম্পল কোয়েশ্চেন যেটা গুগলে জাস্ট সার্চ করে এন্টার চাপলে গুগল বড় করে উপরে আনসার দিয়ে দেয় যে এইটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। অথচ সেই প্রশ্নটা তারা, আমাদের ফেসবুকের একটা গ্রুপ আছে যেখানে আমরা একজন আরেকজনকে হেল্প করি টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে, তারা সেই গ্রুপে পোস্ট করে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কখন কেউ একজন রিপ্লাই দিবে তার সেই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। অথচ এই প্রশ্নটির উত্তর দেখা গেছে আমি যখন দিতে গেলাম, দিতে গিয়ে দেখি যে আচ্ছা একজন একটা প্রশ্ন করেছে, 2 ঘন্টা ধরে কেউ কোনো উত্তর দিচ্ছে না, ওই প্রশ্নের উত্তরটা আমিও জানি না, বাট আমি প্রশ্নটা নিয়ে গুগলে সার্চ করলাম, গুগল থেকে উত্তরটা নিয়ে তার এখানে কমেন্টে দিয়ে দিলাম, সে আমাকে থ্যাংক ইউ, ও ভাই থ্যাংক ইউ, মজার জিনিস আমি জানতে পেরেছি। বাট তার এই যে সেন্সটা, যে এই প্রশ্নের উত্তরটা আমি গুগলে সার্চ করলেই পেয়ে যেতাম, এই অ্যাবিলিটিটা আমার মনে হয় সবার মধ্যে থাকা উচিত। এবং এটা আলহামদুলিল্লাহ আমার মধ্যে ছিল বলেই আমি এত কিছু এখন পর্যন্ত শিখতে পেরেছি। বিং এ বিজনেস স্টুডেন্ট, আমি একজন আইটি এক্সপার্ট। এটা হওয়ার পেছনে এই একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আমি, আমার মনে যত প্রশ্ন আসতো সেটা আমি নিজে থেকে রিসার্চ করে খুঁজে বের করতে পারতাম। এবং সেই জন্য আমার সবচেয়ে বড় টুল বা সবচেয়ে বড় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে গুগল, যেটা প্রত্যেকটা মানুষের হাতেই আছে। অনেকেই বলে যে আমি ইংরেজি পারি না, তাহলে কি করব? সেটা সলিউশন গুগল দিয়ে দিচ্ছে। গুগল ট্রান্সলেটর আছে, যে কোনো ইংরেজিকে এখন নিয়ে দিলে, এখন গুগল ট্রান্সলেটর অনেক ভালো হয়েছে, আগে যদিও ভুলভাল ট্রান্সলেট করতো, বাট এখন ইংরেজি থেকে বাংলা যে ট্রান্সলেশনটা করে সেটা অনেক অনেক প্রফাউন্ড। আমার মনে হয় যে সে সার্চ করে জাস্ট যদি না বুঝে ট্রান্সলেট করে নিতে পারে। তো ভাইয়া যেটা বলছিলেন যে আসলে সফট স্কিলের মধ্যে কি কি দরকার, আপনার সফট স্কিল হয়তো অনেকগুলো স্কিল দরকার, বাট সেই স্কিল গুলো অর্জন করার একটা পথ আমি আপনাকে বলে দিলাম, সেটা হচ্ছে অ্যাবিলিটি টু রিসার্চ, অ্যাবিলিটি টু স্টাডি, বা শিখতে হয় কিভাবে সেটা জানাটাও কিন্তু অনেক জরুরি। এবং এই কিভাবে শিখতে হয়, আপনার কাছে রিসোর্সেস আর অ্যাভেলেবল,
গুগলে সার্চ করে হুম, আপনি সবকিছু পাবেন, জাস্ট ওই মাইন্ডসেটটা তৈরি হুম, করতে হবে, ওই পথটা জানতে হবে এবং ওই ওয়েতে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি যে কোনো স্কিল অর্জন করতে পারবেন। হুম। ভেরি গুড, সো দ্যাটস হাউ টু লার্ন। আমি একজনের নাম বলছি, Right. জিম কুইক। জিম কুইক, so Jim Quick is one of the famous author, writer, and a mentor in the world. Go and search him. I just said the name Jim Quick. You would know, how to actually learn faster, faster than ever Right. before. So he's the guru. So coming back, আমি লাস্টে Les Brown, তার নামটা ভুলে গিয়েছিলাম. He has a mind of, are you hungry? He said, are you hungry? If you're hungry, enough, you don't need anything else. You got to be hungry for that. Coming up, the next rapid fire question, the next question coming from Anika Tasnim. Hope it's okay, Shwag, I'm asking so many questions from all of them. No problem, So no problem. Anika Tasnim, she is asking, though I wanted to be a freelancer, I tried to do it by my own, but I failed. What should be done before starting? ওকে, সো ফেল করার জন্য অনেকগুলো রিজন থাকতে পারে, তার মধ্যে আমি একটা রিজন ওনাকে বলবো, যে রিজনটা আমি জানি এটাই হচ্ছে শিওরলি ওয়ান এন্ড অনলি রিজন যে কারণে উনি ফেল করেছেন, সেটা হচ্ছে উনি অ্যাডমিট করছেন যে শি ফেইলড। উনি যে অ্যাডমিট করছেন এইটাই হচ্ছে ওনার আসলে ফেল করার পেছনে মেইন রিজন। কারণ আমরা ফেল তখনই করি যখন রাজি হয়ে যায়, আচ্ছা আমি ফেল। সারেন্ডার যখনই করি তখন কিন্তু ফেল। লেগে থাকলে কিন্তু না। লেগে থাকলে বলছি কি, আমি একটা প্রসেস আছে, এখনো ডেভেলপ করছি, আই এম ডুইং ইট, আই এম অন ইট। বাট যখনই বলি আই হ্যাভ ফেইলড, দ্যাট মিন্স ফেইলড, আসলেই ফেল। তো এই অ্যাডমিটটা করা যাবে না। এখনো পর্যন্ত ইটস নেভার টু লেট, এখনো পর্যন্ত সময় যায়নি। আপনি কন্টিনিউয়াস ট্রাই করে যান। আপনার প্রিভিয়াস যে কাজগুলো আপনি করেছেন সেই কাজগুলোকে একটু অ্যানালাইসিস করেন যে আপনি কোথায় ভুল করেছেন, কোন জায়গাটা আপনি ভুল আমি বলবো না, কোন জায়গাটা ইমপ্রুভ করা যায়, কোন কাজটা আপনি হয়তোবা ভুল ওয়েতে করেছেন এখন রাইট ওয়েতে করেন। একজন এক্সপার্টের ওপিনিয়ন নেন যে অলরেডি সাকসেসফুল হয়েছে, তার কাছে আপনি আপনার স্টোরিটা শেয়ার করেন যে আপনি এইভাবে কাজ করতে গিয়েছিলেন, গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে না আপনি রাইট ট্র্যাকে নেই, হয়তোবা আপনি রাইট ভাবে কাজ করতে পারছেন না। একজন এক্সপার্টের সাথে কথা বলেন, তাহলে সে আপনাকে সলভ করে দিতে পারবে। বাট যদি বলেন যে আই হ্যাভ ফেইলড, দ্যাট মিন্স এটা মানে আপনি অ্যাডমিট করে নিলেন, এই অ্যাডমিটটা করেন না। আমি সবাইকে বলি যে নেভার সে দ্যাট আই হ্যাভ ফেইলড, আপনি বলেন যে আই এম স্টিল ট্রাইং। সো আপনি এই চেষ্টা করে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে। Right. I just want to add with you, failed means actually you gave up. So just, maybe the next door could have been opened for you, like the Jack Ma. Jack Ma কতবার লাইনে দাঁড়িয়েছে কেএফসি চাকরি পাওয়ার জন্য, right? We all know that 10 times তাকে ইউনিভার্সিটি রিজেক্ট করে দিয়েছে, right? He never gave up. So maybe the next try, just the next try. And rather than failing, say it, experience. You got the experience how not to do it, how not to do it, so that you don't do it next time. So if that's the growth mindset. Shwagba, you talked about the growth mindset earlier. So this is the growth mindset. Come on, if you say that fail, it's closed. It's closed mindset. Growth mindset is open. Fail forward, not fail back. Fail back is if you stop it, you are going back. যেটাকে বলে fail forward, অর্থাৎ আপনি ফেল করে আপনি ফরওয়ার্ডে যান। And আজকের দিনে কিন্তু এটা খুবই দরকার, essential. So that's coming up. It's a different thing. We'll talk about it next time. Afshara Adiba, very important question. Thank you, Adiba. নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে নিতে হয়, এটা কি আসলেই সঠিক পুরোপুরি ভাবে? অনেকে বলে প্রশ্ন করে উত্তর জানতে হয়। 100% ট্রু যে আপনার মনে যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনাকেই খুঁজে নিতে হবে, কারণ এই প্রশ্নের উত্তর অন্য কেউ এসে দেবে না। দেবে, বাট সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তো প্রশ্নটা করতে হবে। আর প্রশ্ন করাটা মানেই হচ্ছে আপনি নিজে থেকে চেষ্টা করছেন উত্তরটা নেওয়ার। এবং আপনি হয়তো আমার সাথে এগ্রি করবেন যে কোয়েশ্চেন করার এই অ্যাবিলিটিটা কিন্তু সবার মধ্যে থাকে না, যে প্রশ্ন করা। আমার মধ্যে একটা প্রশ্ন জাগলো মাথায়, আপনার ক্লাসেও দেখবেন যে স্টুডেন্টরা যখন ক্লাসে বসে থাকে, টিচার যখন কথা বলে, অনেক স্টুডেন্টের মনে কিন্তু কিউরিওসিটি জাগে যে আসলে এটা কি, এটা নাকি ওইটা, কিন্তু ওই প্রশ্নটা আর কখনো সামনে আসে না, প্রশ্ন করে না, প্রশ্ন মনের মধ্যেই থেকে যায়। এরকম আমার বেলায়ও হয়েছে। আমি নিজে একজন ইন্ট্রোভার্ট মানুষ। স্কুল কলেজ লাইফে আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম এবং খুব বেশি কথা বলতাম না মানুষের সামনে। তো তখন আমি ক্লাসে বসে থেকে চিন্তা করতাম যে আসলে এই প্রশ্নটা কি আমি স্যারকে করব,
তখন আবার চিন্তা করি আচ্ছা প্রশ্ন করলে যদি এটা যদি কোনো একটা ফুলিশ কোয়েশ্চেন হয়, সবাই যদি হাসাহাসি করে, স্যার যদি প্রশ্নটাকে অন্যভাবে নেয়, এরকম নানা চিন্তা করে প্রশ্ন আমি করিনি। তো এই যে জিনিসটা আসলে নিজের আপনার মনে যদি কোনো কিউরিওসিটি থাকে, আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা আপনারই। সেটা কিভাবে করবেন? ডেফিনিটলি সেটার প্রশ্ন আপনি কাকে করবেন? গুগল হচ্ছে একটা ওয়ে। গুগলে কোয়েশ্চেন করে সব ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায়। ইফ নট অল, সব ধরনেরই প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাহলে আপনি প্রশ্নটা গুগলে করেন, অথবা আপনার বড় ভাই, বড় বোন, আপনার বাবা-মা, যে কাউকে যাকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তাকেই প্রশ্ন করেন। দেখবেন প্রশ্নের উত্তর আপনি পাবেনই। বাট এটা সবসময় মনে রাখতে হবে, আপনার প্রশ্নের উত্তর আপনাকেই খুঁজতে হবে, অন্য কেউ এই প্রশ্নের উত্তর দেবে না। অ্যাবসলিউটলি। আপনার সাথে শুধু একটু অ্যাড করে দিব, আসলে সব প্রশ্নের উত্তর কিন্তু ইট হ্যাজ ইনসাইট, ইট হ্যাজ ইনসাইট। এটা ট্রু। আমরা শুধু জানি না আসলে কিভাবে হাউ টু আস্ক। আরেকটা তথ্য উপাত্ত যোগ করে দিই, হার্ভার্ড বিজনেস স্কুল একটা রিসার্চ করেছে অ্যামাং দি হার্ভার্ড গ্রাজুয়েট, যে ওয়াই হার্ভার্ড গ্রাজুয়েটস আর মোস্ট সাকসেসফুল ইন দ্য ওয়ার্ল্ড। এবং ইন্টারেস্টিংলি the research found out one thing, that is the ability to ask questions, right questions, toughest question on the face of reality, that has made them separate in the market, that has made them stand alone and most successful into the business world. Why Harvard graduates are most successful into the world in terms of having the business and job and everything. So just to add on, so questioning skill is truly one of the key skills. Meherniga Alam question করেছে যে ভাইয়া, there are many types of freelancing, but which type of freelancing are demandable for the upcoming days? So maybe the COVID era, and after that. Okay, so অনেক ধরনের স্কিল আছে ফ্রিল্যান্সিং। আচ্ছা, ফ্রিল্যান্সিং শব্দটাকে আমরা যদি শুধুমাত্র ডিজিটালেই না রাখি, বাইরেও কিন্তু ফ্রিল্যান্সিং আছে। আপনি শুধু ডিজিটাল ওয়ার্ল্ডের বাইরেও ফ্রিল্যান্স কাজ করতে পারেন। আপনি যদি ফটোগ্রাফি করেন, তাহলে যদি কোনো কোম্পানির আন্ডারে না করেন, আপনি একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সেই ধরনের নানান রকমের ফ্রিল্যান্সিং অ্যাবিলিটি, ফ্রিল্যান্সিং স্কিল আছে যেগুলো আপনি অর্জন করতে পারেন। এবং ডিমান্ডের কথা যদি বলি, তাহলে আমার দেখা মতে এখনো পর্যন্ত দেখছি না যে কোনো স্কিল ডাউনওয়ার্ড, কোনোটা নিচের দিকে যাচ্ছে, এরকম হচ্ছে না। তবে একটা স্কিল অনেকেই আমি দেখি পার্সু করে, যে বলে ডেটা এন্ট্রি হচ্ছে সবচেয়ে ইজি কাজ ফ্রিল্যান্সিং এর। এটা মোটেও ইজি না, কারণ ইজি কাজ কিন্তু অনেক বাল্কি। সো এই ডেটা এন্ট্রিটা হয়তো বা দিন দিন একটু কমছে। কেন কমছে? কারণ ডেটা এন্ট্রির যদি ধরন আমরা দেখি কাজের, তাহলে সে হতে পারে কোন একটা হয়তো রিসার্চ যেটা পেপারে হয়েছে, সেই রিসার্চের ডেটাটা আপনাকে সফটওয়্যার ইনপুট দিতে হবে, এক্সেল এমএস এক্সেল এ ইনপুট দিতে হবে, বা এসপিএসএস এ ইনপুট দিতে হবে। বাট এখন রিসার্চের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আর কেউ ফিজিক্যালি রিসার্চ করছে না, সবাই কিন্তু অনলাইনে রিসার্চ করছে। গুগল ফর্মসে মানুষ এখন রিসার্চের প্রশ্নের উত্তর নিয়ে নিচ্ছে। তো তখন আর ডেটা এন্ট্রির দরকার হচ্ছে না, সব ডিজিটালি হয়ে যাচ্ছে। এরকম খুব মাইনর কিছু স্কিল আছে যেগুলো হয়তো বা ডিমান্ড ফিউচারে খুব একটা থাকবে না। আদার দ্যান দ্যাট, বাকি যে গোটা স্কিল নিয়ে আমরা কথা বললাম, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এখন ডিমান্ড খুবই হাই রাইজিং, এবং এটা বাড়তেই থাকবে। সেটা প্রোগ্রামিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, মোশন গ্রাফিক্স হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট হতে পারে, সেটা অ্যানিমেশন হতে পারে, 3D 2D যে কোনো অ্যানিমেশন। এরকম যে স্কিলগুলো আছে সবগুলোই অনেক ডিমান্ডিং, এবং সেগুলো বাড়তেই থাকবে। সো এইগুলো থেকে যে কোনো একটা আপনি পিক করে নিতে পারেন। অ্যাবসলিউটলি। আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। ওয়ান লাস্ট কোয়েশ্চেন টু ইউ ফ্রম দি হাউস, সেটা হলো যে যেহেতু আমরা কথা বলছি টেকনোলজি, বিজনেস, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ফ্রিল্যান্সিং, দ্যাট মিনস আমরা একটা বিশ্ব দেখতে পাচ্ছি যে বিশ্বটা অপারেট করে ইনটু দি বেসড অন টেকনোলজি। এবং যে বিশ্ব আমরা দেখতে পাচ্ছি যে আসলে এভরিথিং, every script is being written newly based on technology, tools, techniques, process, methods. Everything is rewritten, reinvented, rediscovered, and surfaced, if I say like this. So এরকম একটা বিশ্ব যখন আমরা দেখছি, COVID-19 and after that, so তার মানে entire বিশ্বটা is actually going to integrate under the technology and the platform. So that means যেটাকে বলে যে business into the automated industry, right? Automation, business automation, sales, service, promotion, supply chain, HR, everything going to be on one single platform, which is automation. So আপনার কাছে আমার জানার আগ্রহ যে being a tech doctor, being a renowned tech doctor, I should say, excuse me, because you deserve it, because you are the renowned in the nation as a tech doctor, and everybody knows you, the tech gurus and so forth and so on. আপনি এই যে বিজনেস অটোমেশনের এই যুগে
আপনি কোন অ্যাডভাইস গুলো দিবেন ফর আওয়ার বিজনেস গ্রাজুয়েটস অর এনিবডি কামিং টুয়ার্ডস দ্য কর্পোরেট ইন্ডাস্ট্রি অর এনি ফর সো ফোর্থ এন্ড সো অন? আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। ইয়েস। সো অটোমেশনের কথা যদি বলি তাহলে অটোমেশনটা নানান ভাবে হচ্ছে, প্রত্যেকটা সেক্টরই হচ্ছে। আপনি যেটা বলছিলেন প্রত্যেকটা সেক্টরে অটোমেশন হচ্ছে। তো প্রথম যে অ্যাডভাইসটা আমার থাকবে সেটা হচ্ছে আপনি যে কোনো ফিল্ডেরই হন না কেন, যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, যে কনসার্নেরই হন, আপনি বিজনেস হন, আপনি মার্কেটিং এর হন, আমি যদি বিজনেস এর স্পেসিফাই করি, মার্কেটিং এর হন, ফাইন্যান্সের হন, আপনি এইচআর এর হন, প্রত্যেকটা সেক্টরেরই কিছু না কিছু টেকনিক্যাল স্কিল আছে। মানে আমি স্পেসিফিক করে বলতে গেলে টেকনোলজিক্যাল কিছু স্কিল আছে যেগুলো দরকার। যেমন আমি যদি এইচআর এর কথা বলি তাহলে হিউম্যান রিসোর্স আমরা জানি, মানব সম্পদ ব্যবস্থাপনা, সবাই বলবে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে টেকনোলজি কোত্থেকে আসে। বাট এখন এইচআর এর একটা বড় শাখা হচ্ছে এইচআরআইএস, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। তার মানে আপনাকে হিউম্যান রিসোর্সের মধ্যে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আছে, লাইক একটা কোম্পানির পুরো এইচআর সিস্টেমকে ম্যানেজ করার জন্য কিছু সফটওয়্যার আছে, আমরা ইআরপি বলি যেগুলোকে, এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই যে ইআরপি সলিউশন থেকে শুরু করে বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো কিন্তু আমাদের বিজনেসকে, অর্গানাইজেশনকে অটোমেট করছে। সেই সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে, কিসের উপর বেস করে কাজ করে, এই সফটওয়্যার গুলো সম্পর্কে বেসিক যে নলেজটা এইটুকু থাকতে হবে। এটা হচ্ছে আমার মনে হয় বিজনেস গ্রাজুয়েটদের জন্য, যে যে ফিল্ডের আছে তাদের জন্য মাস্ট। আপনি যদি মার্কেটিং এর হন তাহলে মার্কেটিং একটা সময় ছিল যেগুলো আমরা ট্রেডিশনাল মার্কেটিং বলি, ব্যানার পোস্টার, ফিজিক্যাল ব্যানার পোস্টার দিয়ে মার্কেটিং হতো, টেলিভিশনে টিভিসি দিয়ে মার্কেটিং হতো, এই নানান রকমের মার্কেটিং ছিল যেগুলো ট্রেডিশনাল। বাট এখন মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং। আপনি মার্কেটিং এর স্টুডেন্ট যদি হন তাহলে আপনাকে ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে। এখন আর মার্কেটিং আগের মতো হয় না, কোচিং এর সামনে দাঁড়িয়ে বা এখানে ওখানে দাঁড়িয়ে লিফলেট যেরকম আগে বিতরণ করতো, এখন কিন্তু আর সেটা করছে না। এখন সবাই ফেসবুকে বুস্ট করছে, ইউটিউবে বুস্ট করছে। তো এই যে ট্রেন্ডি জিনিসগুলো যেগুলো আসলে এখন মার্কেটে ডিসরাপশন নিয়ে আসছে অলরেডি, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অটোমেশন কিন্তু এই জিনিসগুলোর মাধ্যমেই হয়েছে। এরকম প্রত্যেকটা ফিল্ডেই, ফাইন্যান্সের কথা যদি বলি, অ্যাকাউন্টিং এর কথা যদি বলি, তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা জানি। স্যাপ একটা সফটওয়্যার আছে, যেটা স্যাপের সফটওয়্যার গুলো মানে অর্গানাইজেশনকে এত বেশি অটোমেট করছে যে অর্গানাইজেশন একটা সময় প্রচুর পরিমাণে এমপ্লয়ি কিন্তু ছাঁটাই করতে বাধ্য হয়, কারণ আসলে লোকের দরকার নেই, কারণ এক সফটওয়্যারই সব লোকের কাজ করে ফেলতে পারছিল। তো এই যে জিনিসগুলো আমার মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমে যেহেতু এতটা পরিবর্তন এখনো পর্যন্ত আসেনি, যে এই অ্যাডভান্স জিনিসগুলো এখনো আমাদের এডুকেশন সিস্টেম আমরা দেখছি না ইন্টিগ্রেট হচ্ছে, এটা হইতে হয়তো সময় লাগবে। বাট এই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা, অ্যাটলিস্ট এই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়্যার থাকা, বা আমি ফিউচারে কি ফেস করতে যাচ্ছি সেটা সম্পর্কে জেনে রাখা, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট জেনে রাখতে হবে, আচ্ছা আমি যদি আমার জব লাইফে যাই বা আমি যদি বিজনেস করতে চাই তাহলে আমি এই এই জিনিসগুলো ফেস করতে পারি। এই মেন্টালি অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটুকু থাকতে হবে। অনেকেই আছে হয়তোবা সেই সবগুলো স্কিল একসাথে অ্যাডপ্ট করে যেতে পারবে না, যেহেতু আমাদের এনভায়রনমেন্ট এখন ওইভাবে তৈরি হয়নি। এটা যাদের অ্যাবিলিটি আছে তারা ডেফিনেটলি পারবে, বাট সবাই নিজে থেকে পারে না বা সবাই সেলফ লার্নার হয় না, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। বাট স্টিল অ্যাটলিস্ট এই জিনিসটা সম্পর্কে অ্যাওয়্যার থাকতে হবে। আপনি যেটা বললেন যে বিজনেস এখন অটোমেট হচ্ছে, তো তাকে জানতে হবে যে হ্যাঁ আমার বিজনেসটা আসলে অটোমেটেড বা এই এই জিনিসগুলো ফলো করতে হবে। সে যদি এখনো ট্রেডিশনাল সিস্টেমেই পড়ে থাকে বা ট্রেডিশনালি চেষ্টা করে তাহলে হবে না। তার মধ্যে সেই মানে সেটা সে জানতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি ভুল ওয়েতে করছি, আমার রাইট ওয়েটা হতে হবে অটোমেশন। তখন সে হয়তো বা নিজে না পারলে তার টিমের লোক নিয়ে সে অটোমেশনটা বা অন্য জিনিসগুলোকে অ্যাডপ্ট করে নেবে। বাট এই জিনিসটা জানাটা বা অ্যাওয়ারনেসটা অনেক ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। Right. So that means business automation software গুলো একটু জাস্ট জানা থাকলে ভালো, তাই না? Just kind of the surface level how it functions, job market-এ তাহলে নিজেকে ডেভেলপ করার জন্য। So very good. So thank you so much for all of your question, comments, Sohag bhai, for your time, and definitely would you mind please to share it to your profile as well, and everybody those who are watching আমাদের এই conversation থেকে hopefully we got something. We have been I believe that we got some ideas, some clues, you know, what are the obstacles, the market size, economy, and potential areas কি কি হতে পারে, কোন কোন skill set গুলো আমরা আমাদের লাগবে। So coming up tomorrow we are going to begin a new program called Live Talk with Coach Kamal Hassan, powered by Augmedix. So আমাদের নতুন প্রোগ্রাম শুরু হচ্ছে কালকে থেকে। Augmedix is a USA based company, so this new program is powered by Augmedix, and the country CEO, Mr. Rashid Mujib Noman, he's our guest tomorrow, along with Mr. MMR Sohag. He's the tech guy as well. He's working in Banglalink as Chief Regulatory Officer. At the same time, he is the Director for Professional Development for Project Management Institute, Project Management Chamber chapter in Bangladesh. So we're going to begin a new program, and that's going
That's name is Life Talk with Coach Kamul Hassan. We are inviting all of you to come and join with us tomorrow. We are going to bring the different guests and different topics which is needed for your life. And remember, career is part of your life. আমরা যদি বলি plate, on the plate, what are the fruits? What are the things? What are the menus that you want to have? That's life. That's a plate. So we're going to talk from tomorrow as well. So till then, সবার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা। Shuhag bhai, one last thought, question, comments for our student community. As you know that we have the 6,500 students learning online soft skill. So what would you want to say to them, for them? Any advice and anything that you want to? ওকে, সো ফাইনাল যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের এই সময়টা হচ্ছে এভার চেঞ্জিং, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং আমরা জানি এখন আমাদের পৃথিবীটা পুরো এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, টেকনোলজি গ্রো করছে, প্রত্যেকটা জিনিস নতুন নতুন ডিসরাপশন আসছে, নতুন নতুন জিনিস আসছে। সো সবার মধ্যে এই অ্যাডাপটিভ অ্যাবিলিটিটা থাকতে হবে, অ্যাডাপ্ট করতে হবে নতুন জিনিসের সাথে, চেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমরা জানি এখনো পর্যন্ত অনেকেই আছে, অনেক স্টুডেন্ট আছে যারা শিখছেন, তারা হয়তো বা এখনো পর্যন্ত ট্রেডিশনাল চিন্তা ভাবনা নিয়ে আছেন, ট্রেডিশনালি চিন্তা করছেন যে আমি জব করব, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে জবের প্রিপারেশন নেব, তারপরে জব করব, 9টা 5টা জব করে করে আমার পুরো লাইফ এভাবেই চলে যাবে, ভালো একটা স্যালারি পাবো। এই যে চিন্তাটা, এটা আসলে চেঞ্জ করতে হবে, কারণ এটা উই আর নট শিওর যে কিছুদিন পরে কি হবে। আমি যেটা বলছিলাম, এখন যারা প্রাইমারি স্কুলে পড়ছে তারা জানি না, আমরা জানি না যে তারা আসলে কি জব করবে। সো যেহেতু সময়টা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, সো আপনি কখনোই শিওর হয়ে বলতে পারবেন না যে আপনি জব করতে পারবেন, জব পাবেন বা আপনার জবটা থাকবে, আপনি যে ফিল্ডে কাজ করছেন সেটা থাকবে। সো আপনাকে যেটা করতে হবে, স্কিলড হতে হবে, এবং সেই স্কিলটা হতে হবে ইন 360 ডিগ্রি, পুরো সার্কেলে, প্রত্যেকটা ফিল্ডে আপনাকে এক্সপার্ট না, প্রত্যেকটা স্কিলেই আপনার প্রত্যেকটা ফিল্ড থেকেই আপনার কোনো না কোনো একটা নলেজ থাকতে হবে। আপনি যদি আর্টস এর স্টুডেন্ট হন তাও আপনার টেকনোলজি সম্পর্কে জানতে হবে, আপনি বিজনেস এর স্টুডেন্ট হলেও টেকনোলজি সম্পর্কে জানতে হবে, এবং আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তারপরেও আপনাকে বিজনেস সম্পর্কে জানতে হবে, এন্টারপ্রেনারিয়াল অ্যাবিলিটি থাকতে হবে। তো পুরো একটা 360 ডিগ্রি একটা স্কিল সেট আপনার মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি এই ডিসরাপটিভ ওয়ার্ল্ড, যেটা কন্টিনিউয়াস এভার চেঞ্জিং যে ওয়ার্ল্ড আছে, যেটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়, সেই ওয়ার্ল্ডের সাথে কোপ আপ করতে পারবেন। সেজন্য বলবো, এক পাত্রে ডিম রাখা যাবে না, মানে সব ডিম একটা পাত্রে রাখা যাবে না। আপনার সব স্কিল একটা সেক্টরের উপর হলে হবে না, সবগুলো সেক্টর থেকে একটু একটু টুকরো টুকরো করে স্কিল নিয়ে তারপরে নিজেকে গড়ে তুলুন, তাহলে আমার মনে হয় ফিউচারে কখনোই আপনি কোনো বাধার সম্মুখীন হবেন না। Absolutely great discussion. I think all of you enjoyed the discussions with Mr. Shuhag Mia, founder Shuhag 360, the tech doctor. The one of your last যেটা আমি শুনলাম আসলে disruptions and আমি যেটা বলবো, be the disruption in the industry, be the change maker in the industry. তাহলে যেটা হবে, so you won't be worried about the disruption because you're creating disruption. So this is two different concept. আমরা সবাই আসলে disruption এবং industry, গান্ধীজির কথা এখানে শুরু করি, be the change and be the disruption. That's what I want to say. If you can disrupt the entire industry, you are the game maker, you are the change maker. That's what you said. So the getting into the change and then overcoming the difficulties and be the disruption himself and yourself. So that's what we want, and hopefully আমাদের এই আলোচনা থেকে যদি একটু হলো সবার জন্য কাজে লেগে থাকে, would be happy, and we're grateful to all of you for your question, comments, support, and being with us, hearing with us, listening with us, and যারা এখন শুনছেন, যারা আগামীতে শুনবেন, সবার জন্য শুভকামনা থাকলো। সোহাগ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম এন্ড সো মাচ। থ্যাংক ইউ, আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাঙ্কস। I have enjoyed thoroughly, definitely I have learned a lot. I'm sure আমাদের অডিয়েন্স এখানে তারা কিছু শিখতে পেরেছে, এবং সবাইকে শুভকামনা জানিয়ে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। Definitely do reach out. Let us know your question, comments, and Sohag bhai also available. All of your question, comments, get into him. He would definitely respond at his time as well. Till then, see you tomorrow. Live Talk with Coach Kamrul, powered by Augmedix. See you 10 p.m. tomorrow. Thank you. Good afternoon.